জাস্ট এ সেকেন্ড। স্যার আমি কি শেয়ার করবো? না, ওকে, আমি আমার ধারণা এখন দেখা যাচ্ছে। ওকে, আশা করছি এই প্রেজেন্টেশনটা দেখা যাচ্ছে এখন। আমার প্রেজেন্টেশনে যে এই মাত্র উপস্থাপক যে পয়েন্টটা রেজ করেছেন, যে জয়েন্ট ডিক্লারেশন অন এনসিডি, ওই জায়গাটাই একটু ফোকাস করার চেষ্টা করব। তবে তার আগে, যেহেতু এটা একটা কনফারেন্স, আমি একটু চেষ্টা করব হেলথ প্রমোশন বিষয়টা একটু টাচ করা। যদিও দেবরায় ফ্রমসন ব্রডলি বিষয়গুলো টাচ করেছে, আমি একটু চেষ্টা করব বাংলাদেশকে একটু বেশি ফোকাস করে এটাকে টাচ করা। তবে তার আগে ওনার প্রেজেন্টেশন শুনতে শুনতে আমার একটা গল্প মনে হয়েছে, আমি এটা না বলে পারছি না। মোল্লা নাসিরউদ্দিন হোজ্জা একবার বাংলাদেশে আসছেন। গল্প তো গল্পই হয়, আপনারা জানেন, বাস্তবের সাথে কখনো কখনো মিল থাকে না। তো হোজ্জা গোসল করছেন বুড়িগঙ্গা নদীতে। আপনারা কি চিন্তা করতে পারছেন, বাংলাদেশের ঢাকার পাশে যে বুড়িগঙ্গা নদী, এই নদীতে নাসিরউদ্দিন হোজ্জা গোসল করছেন। তো পাশ দিয়ে একজন যাচ্ছে, জিজ্ঞেস করেছে যে, হোজ্জা আপনি কি করছেন? তো বলে, আপনি দেখতে পাচ্ছেন না আমি গোসল করছি? তো বলছে, এই পানিতে আপনি গোসল করছেন, এই কালো পানিতে? তো বললো, কেন, কোনো অসুবিধা নেই তো, আমি তো সাবান মেখে গোসল করছি, আমি তো সাবান মেখে গোসল করছি, সুতরাং কোনো অসুবিধা নেই। তো প্রেজেন্টেশনটা দেখতে দেখতে আমাদের দেবরায় ফাংশন প্রেজেন্টেশন দেখতে দেখতে আমার এরকমই মনে হচ্ছিল যে হেলথ প্রমোশন বিষয়গুলোকে আমরা এভাবেই দেখি। আমরা তো হসপিটাল বানিয়েছি, চিকিৎসা, অসুস্থ হলে আমরা চিকিৎসা করি। আমরা তো পার্ক বানিয়েছি, অসুস্থ হলে পার্কে যে হাঁটবো। কিন্তু এই চিন্তাটা আমাদের এখনো তৈরি হয়নি যে আমরা পার্কে হাঁটবো অসুস্থ হওয়ার আগে, হসপিটালে যাওয়ার আগে ভাববো কিভাবে অসুস্থ না হয়। তো এই চিন্তাগুলো আমাদের তৈরি হবে আশা করি। তো এটুকু বলে আমি আমার টেকনিক্যাল সেশনে ঢুকছি। ব্রডলি দেখে মনে হচ্ছে হয়তো একটু বড় প্রেজেন্টেশন, কিন্তু আমি কিছু জায়গায় লেস হাইলাইট করে আমার মূল জায়গায় একটু বেশি হাইলাইট করার চেষ্টা করব। একটু জানার চেষ্টা করব আমরা হেলথ প্রমোশন কি, এটা বিশ্বব্যাপী কিভাবে কাজ করছে, কিছু তুলনামূলক বিষয়, থাই হেলথ ফাউন্ডেশনের কথা এসছে, সেটা একটু টাচ করার চেষ্টা করব। বাংলাদেশে আমরা কিভাবে এটা করতে পারি এবং সুপারিশ কি, এটা আমি বলার চেষ্টা করব। এই স্লাইডটা আমরা সবাই জানি, তারপর আবার যেহেতু আমরা হেলথ প্রমোশন নিয়ে কথা বলছি, আমি এটাকে একটু হাইলাইট করতে চাই যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আমরা ওই জায়গাটা একটু ফোকাস করতে চাই। বৈশ্বিক পটভূমি যদি দেখি, তাহলে ৭৪% মানুষ মৃত্যুর কারণ হচ্ছে এই এনসিডি। এবং এটাকে যদি টাইমে কনভার্ট করি, প্রতি 2 সেকেন্ডে একজন মানুষ অসংক্রামক রোগে মারা যাচ্ছে। অর্থাৎ আমি যে কথা বলছি, এই কথার মধ্যে 2 সেকেন্ডের মধ্যেই একজন মানুষ অসংক্রামক রোগে মারা গেছে। এর মূল ঝুঁকি 5টা, তার মধ্যে তামাক, বায়ু দূষণ, হেলদি ফুড, আনহেলদি ফুড, অ্যালকোহল এবং ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি। সো এইটা দূর করার জন্য ডাব্লিউএইচও সহ অন্যান্য সংগঠন প্রতিষ্ঠানগুলো বলছে যে এটা একটা মাল্টি সেক্টরাল ইস্যু, এটা একক স্বাস্থ্য মন্ত্রণালয়ের ইস্যু না, যেটা দেবরাজ ফুলসানো বলেছে। বাংলাদেশের দিকে যদি তাকাই, তাহলে আমাদের দেশেও, আমরা তো বিশ্বের বাইরে না, যেহেতু এখন সারা পৃথিবী গ্লোবাল ভিলেজ, আমাদের এখানে অসংক্রামক রোগ বাড়ছে। মৃত্যুর প্রায় 70%-এর জন্য দায়ী এই অসংক্রামক রোগ। সরকারের অন্যদিকে আবার টার্গেট রয়েছে 30 সালের মধ্যে 1/3 মৃত্যু কমিয়ে আনতে হবে এনসিডি জনিত। সরকার নানাভাবে এটা নিয়ে কাজ করার চেষ্টা করছে, কিন্তু সেটা খুব কোঅর্ডিনেটেড এখনো, সেটা বলার মতো অবস্থা এখনো আসে। যে কথাটা একটু আগে আমরা শুনেছি, স্বাস্থ্য ব্যবস্থা বলতে আমরা শুধু বুঝি চিকিৎসা ব্যবস্থাকে, কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার আরো 4টা কম্পোনেন্ট আছে। তার মধ্যে একটা হচ্ছে স্বাস্থ্য উন্নয়ন, রোগ প্রতিরোধ ও প্রতিরক্ষা এবং পুনর্বাসন। সো এই সেক্টর গুলোকে আমরা মোটেই বুঝি না, মানে আমাদের পারসেপশনে নেই। আমাদের পারসেপশনই হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা মানে হাসপাতাল বা চিকিৎসা। সো এই জায়গা থেকে আমাদের একটু বের হতে হবে। আমরা 2020 সালে দেখেছি যে 47% ব্যয় হচ্ছে চিকিৎসায়, সরকার ব্যয় করেছে, আর মাত্র 15% টাকা ব্যয় হয়েছে রোগ প্রতিরোধ ব্যবস্থায়। সো এই টাকা ব্যয়ের চিত্র দেখে বোঝা যায় যে আমাদের রাষ্ট্রের চিন্তা হেলথ প্রমোশন নিয়ে কেমন, বা আমরা যারা জনগণ তাদের চিন্তাটা কেমন। অথচ ডাব্লিউএইচও বলছে যে স্বাস্থ্য মানে কেবল নীরব থাকা নয়, শারীরিক, মানসিক এবং সামাজিক ভাবে ভালো থাকার নাম হচ্ছে স্বাস্থ্য। 3টা বিষয় যদি ভালো থাকে, আপনার শরীর ভালো থাকতে হবে, মানসিকতায় ভালো থাকতে হবে এবং সামাজিক ভাবে ভালো থাকতে হবে। এই 3টা মিলেই হচ্ছে স্বাস্থ্য।
আমাদের দেশে মাল্টি সেক্টর অ্যাকশন প্ল্যান হয়েছে এনসিডি 2018 থেকে 2025, যদিও এই সময়টা চলে গেছে। সরকার নানাভাবে কিছু উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু খুব ভালো পদক্ষেপ বা সাফল্য দেখা গেছে এটা এখনো বলার মতো সময় আসে। তাহলে আমরা যদি বলি হেলথ প্রমোশন কি, হেলথ প্রমোশন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেটা মানুষের স্বাস্থ্যের উপরে নিয়ন্ত্রণ বাড়াতে সক্ষম হয় এবং মানুষ যাতে নিজেই নিজের উন্নতি, স্বাস্থ্যের উন্নতির লাভের জন্য যে সক্ষমতা সেটা তৈরি করতে সক্ষম হয়। এটার কয়েকটা উদাহরণ এখানে আনা হয়েছে, যেমন নিয়মিত আমরা, ডাক্তার আমাদেরকে বলেন যে 30 মিনিট হাঁটতে হবে, লো ফ্যাট, লো সল্ট, লো সুগার এগুলো কম খেতে হবে, এবং তামাক এবং অ্যালকোহল জাতীয় পণ্য ব্যবহার না করতে উদ্বুদ্ধ করার যে পরিবেশ। দেবরাজ ফিনসনের একটা কথা আমার খুব চমৎকার লেগেছে, যে আমরা মুখে অনেক সময় বলি, এই মুখে বলা আর এনাবেলিং পরিবেশ তৈরি করা দুটো আসলে ভিন্ন জিনিস। আমাদের মুখে বলার পাশাপাশি এনাবেলিং পরিবেশ তৈরি করাটাও দরকার, যাতে আমরা সহজে ওই জিনিসগুলো মানতে পারি। বিশ্বব্যাপী এখন পর্যন্ত 11টা দেশ এরকম হেলথ প্রমোশন ফাউন্ডেশন করেছে, তার মধ্যে একটা ফাউন্ডেশনের কথা দেবরাজ ফিনসন বলেছেন, থাই হেলথ। সেখানে আমরাও ভিজিট করেছিলাম আপনাদের মতো, আমরাও দেখেছি এবং আমরা একই রকম স্বপ্ন দেখতে শুরু করেছি। এবং আমরা স্বীকার করি যে বেটার লেট দেন নেভার। সো আমরা লেটে হলেও এটা আমরা শুরু করেছি। এবং এইটার বেনিফিট সারা বিশ্বের বিভিন্ন দেশ যারা করেছে, ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, থাইল্যান্ড, তারা পেতে শুরু করেছে। তাদের দেশের যে প্রবলেম গুলো নিয়ে তারা কাজ করেছে, সে সমস্ত প্রিভ্যালেন্স কমতে শুরু করেছে। এইগুলো ডিটেলে আমি আপাতত যাচ্ছি না। থাইল্যান্ডে অ্যালকোহল কনজাম্পশন কমেছে, সুইজারল্যান্ডে ওবেসিটি কমেছে, ভিক্টোরিয়াতে ধূমপায়ীর হার কমেছে। সুতরাং এটা যে কাজ করে ডেডিকেটলি, আমরা যদি ফোকাস করে কাজ করতে পারি, সেটা এটা প্রমাণ। এটা ফাউন্ডেশন গুলো বিভিন্ন রকম হতে পারে, স্বায়ত্তশাসিত হতে পারে, সরকারের অধীনে ইউনিট হতে পারে, আধা স্বায়ত্তশাসিত হতে পারে। এগুলোর কিছু সুবিধা অসুবিধা আছে, এটা ডিপ ইনটু ডিটেল আজকে আর যেতে চাই না, আমাদের যাদের আগ্রহ আছে আমরা দেখে নিই। থাই হেলথ ফাউন্ডেশনের কথা বলা হচ্ছে, এটা একটা মডেল আমাদের কাছে পিঠে। 1 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে। তামাক এবং অ্যালকোহল থেকে তারা 2% সারচার্জ নিয়ে এটাকে বলছে ইনোভেটিভ ফাইন্যান্সিং, এবং তারা তাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা বোর্ড গঠন করেছে। সেই বোর্ড এই ফাউন্ডেশনটা পরিচালনা করে, এবং তাদের ফোকাস হচ্ছে হেলথ প্রমোশন। সরকারের যে রেগুলার কাজ সেগুলোতে এই ফাউন্ডেশন ফোকাস করে না, এটা ইনোভেটিভ ফাইন্যান্সিং এ কাজ করে। বাংলাদেশেও আমরা দেখছি যে আমাদের অসংক্রামক রোগের মৃত্যু বাড়ছে, সাংবিধানিক বিধানিক বাধ্যবাধকতা আছে, অন্যদিকে আবার আউট অফ পকেট এক্সপেন্ডিচারও বাড়ছে 74% আমাদের এখন। আপনারা দেখছেন যে এবং আমরা এই যে রোগ প্রতিরোধ বনাম চিকিৎসা ব্যবস্থা, এটার সমন্বয় এখনো করতে পারছি না। ডান দিকে আপনারা গ্রাফে দেখতে পাচ্ছেন যে এই সমস্ত রিস্ক ফ্যাক্টর গুলোতে কি পরিমাণ মানুষ আমাদের এখানে মারা যাচ্ছে, হৃদরোগে, তামাক ব্যবহার করে ইনজুরি, বায়ু দূষণ, ক্যান্সার এবং অন্যান্য অসংক্রামক রোগে মানুষ মারা যাচ্ছে আমাদের দেশে। সুতরাং এই হেলথ প্রমোশন ইস্যুটা আমাদের দেশেও নেওয়া দরকার। স্বাস্থ্য যে নীতিগুলো আছে, সেখানে আমরা দেখেছি সবার জন্য স্বাস্থ্য বিভিন্ন পদক্ষেপ তারা নেওয়ার চেষ্টা করছে, নীতিতে আছে, কিন্তু ওই যে কাজের গরু গোয়ালে আছে, বাস্তবে নাই। আমাদের এখন কাজের গরুকে এই বাস্তবেও নেওয়াটা দরকার। বেশ কিছু টার্গেটও আছে, আপনারা জানেন জাতীয় টার্গেট আছে। আমাদের 25% আপেক্ষিক হ্রাস করতে হবে একটা সময়ের মধ্যে, এবং সার্বিকভাবে আমাদের দুটো টার্গেট আছে, এফসিটিসি ইমপ্লিমেন্ট করা এবং এসডিজি যে 1/3 মৃত্যু কমিয়ে আনা, সেগুলো টার্গেট আমাদের সামনে আছে। এই সমস্ত টার্গেট সামনে রেখে আমরা একটা রূপরেখা চিন্তা করতে পারি বাংলাদেশের জন্য, যে সামগ্রিকভাবে একটা আইন করে বাংলাদেশে একটা হেলথ প্রমোশন ফাউন্ডেশন অথবা হেলথ প্রমোশন অথরিটি, হোয়াট এভার দ্য পলিসি মেকার্স চয়েস, এবং সেটা হওয়া দরকার যে WHO যে অটোয়া চার্টার আছে 1986, সেটার উদ্দেশ্য পূরণকল্পে এটা একটা পরিচালনা পর্ষদ থাকতে পারে বিভিন্ন সেক্টরের লোকজনকে নিয়ে, মাননীয় প্রধানমন্ত্রীকে, নতুন যে প্রধানমন্ত্রী হবে তাকে প্রধান করে, এবং মূল্যায়নের একটা বোর্ডও থাকা দরকার যারা এটার কাজ নিয়মিত মূল্যায়ন করবে। বিশ্বের 40টি দেশে এখন পর্যন্ত স্বাস্থ্যকর আদায় করা হয়, তা মোট 4টি খাতে ব্যয় করা হয়: তামাক নিয়ন্ত্রণ, অসংক্রামক রোগ, স্বাস্থ্য বীমা এবং অন্যান্য স্বাস্থ্য কর্মসূচি। এই ডান দিকে সেই দেশগুলোর নাম দেওয়া আছে। বাংলাদেশেও আমরা বলছি যে এটা অগ্রাধিকার খাত হচ্ছে দুইটা, একটা হচ্ছে তামাক নিয়ন্ত্রণ এবং অসংক্রামক রোগ এর নিয়ন্ত্রণ ও প্রতিরোধ। এই দুটো খাতে এই অর্থ ব্যয় করা যেতে পারে, এবং সাব সেক্টর হিসেবে 8টা এরিয়া আমরা চিহ্নিত করতে পারি।
তামাক, অ্যালকোহল, স্বাস্থ্যকর খাবার, শরীরচর্চা, সড়ক নিরাপত্তা, মানসিক স্বাস্থ্য, এই সমস্ত খাতে এই অর্থ বা এই সমস্ত খাতগুলোকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে। অলরেডি ভালো খবর হচ্ছে বাংলাদেশে 1% হারে সারচার্জ আরোপ হয়েছে 2014 সাল থেকে প্রাথমিকভাবে তামাক পণ্যের উপর, এবং এটা সরাসরি সরকারের কাছে জমা হচ্ছে এবং বছরে 2021-22 সালে প্রায় 400 কোটি টাকা জমা হচ্ছে। অর্থাৎ টাকা আসতে শুরু করেছে, এটা একটা ভালো দিক। অর্থাৎ বাংলাদেশ এক ধাপ এগিয়ে আছে এই ফাউন্ডেশন তৈরি বা করার ক্ষেত্রে। যেহেতু অলরেডি সারচার্জ আরোপ হয়েছে, সেটা আদায় হচ্ছে, একটা খাতে জমা হচ্ছে এবং এটার জন্য একটা পলিসিও আছে কোন কোন খাতে ব্যয় করা যাবে। এর পাশাপাশি এইটা হচ্ছে খাত, এই বছর ভিত্তিক সারচার্জ কি পরিমাণ আসছে তার তথ্য আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এই টাকার খুব কম শতাংশই স্বাস্থ্যের বা আমাদের যে তামাক নিয়ন্ত্রণ ইত্যাদি খাতে বা স্বাস্থ্য উন্নয়নে ব্যয় হয়, খুব কম। অন্যদিকে আমি যে জায়গাটা আসতে চাই, এই জায়গাটা একটু ফোকাস করতে চাই যে আমরা সম্প্রতি গত অগস্ট 2005 সালে একটা এনসিডি জয়েন্ট ডিক্লারেশন ঘোষণা হয়েছে 35টি মন্ত্রণালয়। এটা একটা ল্যান্ডমার্ক ডিসিশন বাংলাদেশের সাইন করেছে এবং সেখানে 5টা বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে মোটা দাগে। একটা হচ্ছে নীতিগত অগ্রাধিকার, যেখানে বলা আছে সকল সরকারি নথিতে হেলথ প্রমোশন এবং এনসিডি কে গুরুত্ব আরোপ করতে হবে, পরিকল্পনার বাস্তবায়ন করতে হবে, তার জন্য অর্থ জনবল বরাদ্দ দিতে হবে, জন অংশগ্রহণ থাকতে হবে, অর্থাৎ পাবলিক এনগেজমেন্ট থাকবে, সরকারি বেসরকারি সকল পর্যায়ে মানুষকে নিয়ে সমন্বয়ের উপর জোর জোর দিয়েছে এই ডিক্লারেশনটা, যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে পূর্ণ সহযোগিতা করতে হবে অন্যান্য যে অপর মন্ত্রণালয়গুলো আছে, এবং একই সাথে জবাবদিহিতা নিশ্চিত করার কথাও এই জয়েন্ট ডিক্লারেশনে বলা আছে। সো ফোকাসের জায়গা হচ্ছে আমরা যে আজকে হেলথ প্রমোশন নিয়ে কথা বলছি, এটা অলরেডি অ্যাড্রেসড ইন জয়েন্ট ডিক্লারেশন। সো এটা একটা ভালো দিক। এটা গত অগাস্টে 2025-এ হয়েছে। এরপরে জানুয়ারি 2026-এ এই যৌথ ঘোষণাপত্র বাস্তবায়নের জন্য 13 সদস্যের একটা সমন্বয় কমিটি গঠন হয়েছে, যেটা প্রজ্ঞাপন গত 20শে জানুয়ারি প্রকাশ হয়েছে। এই প্রজ্ঞাপনে কিছু কর্মপরিধি নির্ধারণ করেছে, সেখানে বলা আছে কর্মপরিকল্পনা এবং বাস্তবায়ন করবে এই কমিটি, এই সমন্বয় কমিটি এটা করবে, এবং এনসিডি নিয়ন্ত্রণে টাইম ফ্রেম ভিত্তিক পরিকল্পনা করবে এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে। ঘোষণাপত্র পরিবীক্ষণ করবে, তারা যে ঘোষণাপত্রটা ডিক্লেয়ার করেছে সেটা নিয়মিত মনিটর করা, এবং ত্রৈমাসিক সভা 3 মাসে সভা করবে, প্রয়োজনীয় বিশেষজ্ঞের আমন্ত্রণ করবে এবং এটার প্রতিবেদন সাবমিট করবে, এবং স্বাস্থ্যসেবা বিভাগকে কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে এবং মন্ত্রী পরিষদ বিভাগকে সময়ে সময়ে এইটার অগ্রগতি অবহিত করবে। সুতরাং জয়েন্ট ডিক্লারেশন হয়েছে, সেটা বাস্তবায়নের জন্য একটা সমন্বয় কমিটি হয়েছে, এবং আমরা দেখছি সম্প্রতি গত 28 তারিখে জানুয়ারির শিক্ষা মন্ত্রণালয় একটা সার্কুলার জারি করেছে। সেখানে তারা বলেছে যে এই যৌথ ঘোষণাপত্র বাস্তবায়নের জন্য তারা বেশ কিছু উদ্যোগ নিয়েছে, তার মধ্যে কয়েকটা আপনাদেরকে আমি একটু শেয়ার করছি। তারা বলছে হেলথ প্রমোটিং স্কুলের নীতি বাস্তবায়ন করতে হবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে, তামাক মুক্ত ক্যাম্পাস, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের 100 মিটারের মধ্যে তামাকজাত পণ্য বিজ্ঞাপন এবং বিক্রয় নিষিদ্ধ করেছে। শিক্ষার্থীদের দৈনিক কমপক্ষে 30 মিনিট শারীরিক ব্যায়াম বা খেলাধুলা নিশ্চিত করার কথা তারা বলেছে। পুষ্টিকর খাবার, অর্থাৎ স্কুলের আশপাশে চিনি, লবণ এবং ট্রান্সফার যুক্ত অস্বাস্থ্যকর খাবার এবং পানীয় এটা সীমিত করার কথা বলেছে। হেলদি ক্যান্টিনের কথা তারা বলেছে, শিক্ষা প্রতিষ্ঠানে এটা স্থাপন করতে হবে। শিক্ষা এবং প্রশিক্ষণ এই এনসিডি বিষয়ে যেন তারা নেয়, পুষ্টির বিষয়ে নেয়, এটা বলেছে। মানসিক এবং মৌলিক স্বাস্থ্য সুরক্ষার উপরে গুরুত্ব আরোপ করে বিভিন্ন কার্যক্রম নেওয়ার কথা তারা বলেছে, এবং সর্বোপরি সাঁতার শেখার কথা এই উদ্যোগের কথা বলা হয়েছে। অর্থাৎ আবারও যদি বলি তাহলে আন্তঃমন্ত্রণালয়ের যে ডিক্লারেশন, জয়েন্ট ডিক্লারেশন, সেটা হয়েছে, সেটার জন্য সমন্বয় কমিটি হয়েছে, এবং কিছু কিছু মন্ত্রণালয় অলরেডি এইটার ভিত্তিতে বাস্তবায়ন করার জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছে। এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে এটাকে নেশন ওয়াইড করা, অর্থাৎ আমরা যে হেলথ প্রমোশন ফাউন্ডেশনের কথা বলছি, এরকম একটা এজেন্সি, এমন একটা আমব্রেলা দরকার যারা এই টোটাল কাজটাকে কোলাবোরেট করবে, কোঅর্ডিনেট করবে এবং সরকারকে অন্যান্য রেগুলার কাজের পাশাপাশি শুধু হেলথ প্রমোশনকে ফোকাস করে এই কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। অর্থাৎ আমাদের টাকা আছে, আমি যদি আবারও সামারি করি, সারচার্জ থেকে আমাদের টাকা আসছে 1%, এটা একেবারে কম না, 400 কোটি টাকা বছরে। এটা যদি 2% করা যায় এই টাকাটা আরো বাড়বে,
কিন্তু আমরা 2% করাচ্ছে বলছি, যে টাকাটা আসছে সেই টাকাটা দিয়ে একটা ফাউন্ডেশন করা হোক, যে ফাউন্ডেশনটা অলরেডি যে সমস্ত বিক্ষিপ্ত উদ্যোগ নিচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়, এটাকে কোঅর্ডিনেট ওয়েতে এগিয়ে দিতে পারবে। এর ভিত্তিতে আমরা সুপারিশটা করছি। এবং আমি এটা ডিটেল যাচ্ছি না, এটা সামারিটা বলি যে আমরা একটা ফেভারেবল টাইমের কথা চিন্তা করছি, এবং আমরা স্বপ্ন দেখছি একটা নতুন বাংলাদেশে। আগামীকাল বা পরশু একটা ইলেকশন আছে, ন্যাশনাল ইলেকশন, এরপরে যারা সরকার দায়িত্বে আসবেন, আমাদের জোর দাবি থাকবে যে এরকম একটা এখনই ভালো সময় যে বাংলাদেশ, নতুন বাংলাদেশকে নতুন ভাবে শুরু করা, এবং সেটার জন্য হেলথ প্রমোশন ফাউন্ডেশনকে ইগনোর না করা, এটাকে অ্যাকসেপ্ট করা, অন্যান্য দেশের অভিজ্ঞতা থেকে শিখে, যেহেতু তারা এইগুলো শিখতে সময় ব্যয় করেছে, আমাদের জন্য ভালো সুযোগ হচ্ছে অল্প সময়ে তাদের কাছ থেকে শিক্ষাটা আমরা নিতে পারি, নিয়ে আমরা এরকম ফাউন্ডেশনের কথা একটা অনুকূল রাজনৈতিক পরিবেশের মাধ্যমে আমরা বাস্তবায়ন করতে পারি আইন করে আমাদের পার্লামেন্টে। এটুকু বলেই আমি আমার প্রেজেন্টেশন শেষ করছি। এবং আমরা আশা করি 3টা কাজ যদি আমরা করতে পারি, পলিসি অ্যাডভোকেসি, নলেজ এন্ড রিসার্চ, এবং হচ্ছে আমরা যদি সোশ্যাল মোবিলাইজেশনে 3টা কাজ যদি একসাথে করতে পারি, তাহলে এই ট্রায়াঙ্গেল ক্যান মুভস দ্য মাউন্টেন, আমরা এটা পারবো। এবং আশা করি আজকের কনফারেন্স এইটার একটা অংশ, আমরা সোশ্যাল মোবিলাইজেশনও করার চেষ্টা করছি এটার মধ্যে দিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। ওভার টু উপস্থাপক। আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হাসান শাহরিয়ার, হেড অফ প্রোগ্রাম প্রজ্ঞা। আহ, আপনি আসলে অত্যন্ত চমৎকার ভাবে আমাদেরকে হেলথ প্রমোশন ফাউন্ডেশন, থাই হেলথের উদাহরণ, কিভাবে এটি কাজ করতে পারে, এবং আমাদের দেশে অলরেডি কিভাবে কাজ শুরু হয়েছে এবং এখান থেকে আমরা কিভাবে সামনে আগাতে পারি, ওয়ে ফরওয়ার্ড গুলো আমাদের জন্য কি হতে পারে, এই প্রত্যেকটা বিষয়কে আপনি অত্যন্ত চমৎকার ভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। এবং আমি একদমই আপনার সাথে একমত যে আমাদের জন্য আসলেই এখন একটা অনুকূল পরিবেশ, যেহেতু কিছুটা কাজ হয়েছে, কিছুটা এগিয়ে গেছে, এবং এখন আমরা যারা পলিসি অ্যাডভোকেসিতে কাজ করি তাদের জন্য আসলে খুব একটা অনুকূল সুযোগ রয়েছে যে আমরা এই বিষয়টিকে নিয়ে সামনে আমাদের অ্যাডভোকেসি কার্যক্রম জোরদার করতে পারি। কারণ আমাদের কাছে কিছু অ্যাডভোকেসি টুলস আছে যেটা নিয়ে আমরা এখন সামনে আগাতে পারবো। কাজে আমরা আমাদের এই জায়গাটাতে আমরা আরো কিভাবে আমরা জোরদার ভাবে আগাতে পারি, এই বিষয়টি আমাদের আসলে ফোকাস থাকবে। এবং আপনি যেটা বললেন যে আমাদের অ্যাডভোকেসি, আমাদের নলেজ এন্ড রিসার্চ, এবং তার সঙ্গে আমাদের কমিউনিটি মোবিলাইজেশন, এই বিষয়গুলোকে ফোকাস করেই আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। এবং আমরা সব সময় যেটা করি, সব কার্যক্রমে কমিউনিটি এঙ্গেজমেন্ট বলতে গেলে আমরা পার্টিসিপেশন পর্যন্তই আসলে সীমাবদ্ধ থাকি। কখনো কখনো দেখা যায় যে আহ, আমরা কমিউনিটি বেসড অনেক ধরনের কাজ করি, কিন্তু আস্তে আস্তে আমাদেরকে আসলে একটু চিন্তা করতে হবে যে কমিউনিটি বেসড সবকিছু না করে কিছু জিনিস আমাদেরকে কমিউনিটি লেড এখন এই উদ্যোগের দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে, যাতে কোনো কিছু এই যে সাস্টেইন কিভাবে করবে এই চিন্তা ভাবনাটা থেকে যেন আমরা একটু সরে আসতে পারি। একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচটাই যদি চেঞ্জ হয়ে যায়, যে কিভাবে মানুষ আসলে তারাই কিভাবে সিস্টেমেটিক বিহেভিয়ার, যে তাদের অ্যাপ্রোচটা এটাকে চেঞ্জ করার মাধ্যমে কার্যক্রমটাকে সাস্টেইন করতে পারে, এই বিষয়টাকে নিয়ে মনে হয় আমরা যদি ফোকাস করি, আমাদের সাকসেস আরো জোরদার হবে। এবং আমাদের সম্প্রতি খুলনায় আমরা একটি কার্যক্রম করেছি ফেয়ার আরবান ট্রানজিশন বিষয়ে। সেখানে আমাদের কমিউনিটি লেড কিভাবে একটা ইনিশিয়েটিভ হতে পারে সেই বিষয়টিকে আমরা ফোকাস করে কাজ করেছি। এবং আমাদের সঙ্গে খুলনা থেকে আমাদের একটি প্ল্যাটফর্ম আছে যারা অ্যাক্টিভলি ওখানে কাজ করছে, সেই প্ল্যাটফর্ম থেকেও আমাদের সঙ্গে এখানে আজকে যুক্ত হয়েছেন। আপনারা যারা আমাদের সাথে উপস্থিত আছেন তারা আপনাদের কোনো মতামত যদি আপনারা শেয়ার করতে চান, প্লিজ আপনারা কমেন্ট বক্সে, আমাদের চ্যাট বক্সে আপনারা আপনাদের মতামত জানাবেন, বা আপনাদের কোনো প্রশ্ন থাকলেও আমাদেরকে জানাবেন। এই পর্যায়ে আমি আসলে একটু বলতে চাই, আমাদের যারা নির্ধারিত অতিথি আলোচকরা ছিলেন তারা সবাই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলা একাডেমির ডিরেক্টর সেল মার্কেটিং এন্ড প্রি প্রোডাকশনের ডক্টর কে এম মুজাহিদুল ইসলাম। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশনের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ আরিফুর রহমান। এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের পাবলিক হেলথ ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথের প্রফেসর অ্যান্ড চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন। এই পর্যায়ে আমরা আসলে আমাদের আলোচনার এই পর্যায়ে আমরা আমাদের অতিথি আলোচকদের কাছে যেতে চাই। আমি প্রথমেই অনুরোধ জানাচ্ছি আমাদের বাংলা একাডেমির পরিচালক সেল মার্কেটিং এন্ড প্রোডাকশন বিভাগের ডক্টর কে এম মুজাহিদুল ইসলামকে আমাদের আজকের এই সেশনে আমরা যে প্রেজেন্টেশন গুলো এতক্ষণ শুনলাম সেই প্রেজেন্টেশন গুলোর আলোকে এবং আমাদের যে সেশনের টপিক সেই টপিকের আলোকে আপনার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য। শুভ সময়। আমাকে কি শোনা যাচ্ছে? জি স্যার। শুভ সময়, সকলকে সালাম, শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাচ্ছি।
আমি সত্যি তন্ময় হয়ে শুনছিলাম দুইজন প্রেজেন্টারের যে আসলে এতক্ষণ ধরে যারা তারা বললেন। আহ, বিশেষ করে আমি বলবো যে তারা খুব কম সময়ের মাঝখানে একটা দিক নির্দেশনামূলক একটা গাইডলাইন দিতে পেরেছেন। আমি নিজের পরিচয় একটু আসলে বলি, আমি আসলে প্রফেশনালি একজন ফিজিশিয়ান ডাক্তার, কিন্তু তারপরেও কিন্তু আমি এমন একটা সেক্টরে রয়েছি যেখানে আসলে চিকিৎসার সঙ্গে সরাসরি কোনো যুক্ত নেই। আমি বাংলা একাডেমির পরিচালক হিসেবে রয়েছি এবং এখান থেকে আমি দেখেছি যে বিভিন্ন সময় যে বিশেষ করে বই মেলা বা অন্য কোনো জায়গায় যখন আমি গিয়েছি বিভিন্ন ইউনিভার্সিটিতে, তখন আমি দেখেছি যে হেলথ নিয়ে যখন কথাবার্তা হয় তখন প্রিভেনশনের কথাটা প্রথমেই উঠে আসে। আমি এ প্রসঙ্গে আরো একটি কথা বলি। আমার কিছুক্ষণ আগে আরেকজন বড় ভাই বললেন যে সামনে 2 দিন পরেই ইলেকশন, এবং সেখানে আমরা দেখেছি যে যারা বিভিন্ন ধরনের পলিটিক্যাল যে পার্টির অ্যালাইনমেন্ট যারা রয়েছেন তারা কিন্তু তাদের হেলথ নিয়ে বিভিন্ন ধরনের প্রস্তাবনা তৈরি করেছেন এবং বিভিন্ন ধরনের বলার চেষ্টা করেছেন। কিন্তু এখানে মুখ্য একটা জিনিস এসছে, সেটি হলো যে আসলে চিকিৎসার স্বাস্থ্য ব্যবস্থা বা স্বাস্থ্য শিক্ষা কিভাবে উন্নয়ন করা যাবে এটি আলাদা বিষয়, কিন্তু আসলে প্রিভেনশনই আসলে সবচেয়ে বড় জিনিস। বিশেষ করে যদি আমি আহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে 31 দফা ছিল সেটি আমি পড়েছিলাম। সেখানে আমি একটা জিনিস দেখেছি যে প্রিভেনশনের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে এবং তাদের যিনি শীর্ষস্থানীয় নেতারা রয়েছেন তারাও কিন্তু সেটাই বলেছিলেন। অপরপক্ষে অন্য যারা রয়েছেন তারাও কিন্তু আকারে ইঙ্গিতে বিভিন্ন ভাবে বিভিন্ন দিক নির্দেশনামূলক কথা বলেছেন যে স্বাস্থ্য চিকিৎসা দিলে হবে না, প্রিভেনশনে আসতে হবে। আমি ওইদিকে যেহেতু তারা এটা বিষয়ে ডিসকাস করেছেন আমি সেদিকে যাব না। আমার একটা জিনিস বারবার মনে হয় যে আসলে স্বাস্থ্য ব্যবস্থাটা যে বিষয়টা প্রথম সেটি হচ্ছে যে স্বাস্থ্য মন্ত্রণালয় যেটি রয়েছে এটি কি যদি একেবারে প্রশাসনিক সমস্ত মন্ত্রণালয় থেকে একটু আলাদাভাবে সবকিছু না করা হয়, তাহলে আসলে এটির বাস্তবায়ন বা যতই আমরা বিভিন্ন দিক নির্দেশনা দেই না কেন তাদের জন্য কষ্টকর এবং আসলে এটা বাস্তবিক প্রেক্ষাপটে হওয়া সম্ভবপর নয়। আমি আমার মেডিকেল লাইফ থেকে শুরু করে এখন বিভিন্ন জায়গায় মেডিকেল কলেজগুলোতে বা দেখেছি যে সেটি হচ্ছে যে এখানে বিভিন্ন সেক্টরের সঙ্গে যেটির প্রশ্ন আজকে আমাদের, আমি দেখলাম যে ইন্টার সেক্টর যে কোলাবোরেশন ফর হেলথের ইয়ার জন্য বিল্ড আপের জন্য, সেখানে আমি দেখলাম যে আসলে তাই আপনি হেলথের যে কোনো জিজ্ঞেসই আগে আগে যান না কেন, কারণ প্রশাসনের সঙ্গে আপনাকে আগে সেই জায়গাটায় আলোচনা করতে হবে, কারণ প্রশাসনের উপরে ডিপেন্ডেন্ট তাদের ট্রান্সফার থেকে শুরু করে তারপরে পলিসি মেকিং সবকিছুই। 2 নম্বরে হচ্ছে হেলথ যে আমি সবকিছু ঠিকঠাক করতে যাব তাহলে সেক্ষেত্রে আহ কাদেরকে করতে যাব আমি, যারা যে অসুস্থ মানুষগুলো বা যারা তারা কি কারণে বেশি বেশি ডেভেলপ হচ্ছে, কেন লোড হয়ে যাচ্ছে। আগে বারডেমে আজ থেকে 10 বছর আগে যতটুকু মানুষ ছিল যতজন, এখন এখানে কোনো সিরিয়াল পাওয়া যায় না, কোনো কিছু করা যায় না, একটু বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে এবং সব দিক দিয়ে কিন্তু একটা হযবরল অবস্থায় আমরা চলে আসি। কেন? এখানে হচ্ছে পলিসি মেকিং আমি যতই করি যতই কিছুই আমি গবেষণা করি না কেন, ইমপ্লিমেন্টকে যদি আমরা একটা না করতে পারি, সুষম একটা যদি দিক নির্দেশনা দিতে না পারি, এটি আসলে আমাদের জন্য সম্ভবপর হয়নি। এই জন্য আমার মনে হচ্ছে যে বিশেষ করে এডুকেশন, ফুড, এগ্রিকালচার, প্ল্যানিং, ফাইন্যান্স, তারপরে এডুকেশন, পরিবহন, জলবায়ু, প্রাকৃতিক, এই ডিপার্টমেন্ট গুলোকে আমি মনে করি হেলথের সঙ্গে ওতপ্রোতভাবে এটা একেবারে পিরিয়ডিক্যালি বসা উচিত এবং কোনো একটা যখন হেলথ কোনো কিছু একটা প্রমোট করতে যাবে বা কোনো কিছু বলতে যাবে তখন তাদেরকে নিয়ে আসা উচিত। কারণ আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি, ঢাকা শহরে এর আগে আমরা বারবার দেখেছি বিভিন্ন দল যারা আসছেন ক্ষমতায় বা সিটি কর্পোরেশনের কথাই যদি বলি, তারা বারবার একটা কথা বলেন যে এবার এরপর থেকে রাস্তাঘাটের আর এরকম হবে না, আমরা দেখবেন ঠিক হয়ে যাবে সবকিছু। আসলে আন্ত মন্ত্রণালয় বা আন্ত সেক্টরে কোনো কমিউনিকেশন গুলো ভালো নয়, যার ফলে বর্ষার সময় দেখা গেল রাস্তা খুঁড়ে রাখছে, পরের বর্ষা পর্যন্ত আসতেছে, মানুষের হেফাজত সবকিছু। এইটা একটা উদাহরণ হিসেবে বললাম। ঠিক একইভাবে আপনি দেখেন আমি যদিও প্রফেশনালি এখানে আসলে পরিচালকের দায়িত্ব হিসেবে এবং প্রশাসন এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে কাজ করি, তারপরে আমার নিজের প্রফেশনের কারণে আমি একটি দিন অন্ততপক্ষে সাভারে যাই বিভিন্ন গার্মেন্টস সেক্টরে। সেখানে একটি জিনিস আমি দেখেছি যাওয়ার পথে, সেটি হলো যে শুধু বড় নদীগুলো নয়, ছোট ছোট যে খালগুলো রয়েছে বা ড্রেন গুলো রয়েছে সেখানে সবচেয়ে বড় কথা, ঠিক আছে পলিথিন আসতে পারে হয়তোবা সেটা সরকারি ব্যর্থতা হতে পারে, কিন্তু চোখের সামনে কেমিক্যাল গুলো ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে ট্রিটমেন্ট না হয়ে নদীতে পড়ছে, ইয়াতে ড্রেনে আসছে, ড্রেন থেকে নদীতে চলে যাচ্ছে। এখন আপনারা যদি বলেন যে এই জায়গাটায় যে প্রিভেনশনের কথাবার্তা বলা হয় এইখানেই তো মূল, এই জায়গাটা তো বন্ধ করলেই সবকিছু হয়ে যায়। এই যে প্রথম কথা হলো যে এই যে নদীর মাঝখানে যারা আসলো বা পড়লো পানিটা, এই পানিটা তো অনেকে ইউজ করে, সেখানে কি হচ্ছে স্কিনের প্রবলেমটা এখানে শুরু হয়ে যাচ্ছে বেশি। এই পানিটা যখন কন্টামিনেশন হয়ে, এখানে আপনারা জানেন যে পলিথিন এরিয়াটা এখন মাইক্রো পলিথিন হিসেবে প্রচুর পরিমাণে গবেষণা দেখিয়েছে আমাদের ব্লাডে বিভিন্ন জায়গায় যে মাত্রা তার চেয়ে অধিক পরিমাণে, যার ফলে ছোট ছোট যে আমাদের রক্তনালী থেকে কিডনি, লিভার সব জায়গায় জমে যাচ্ছে এবং ক্যান্সার বা অজ্ঞাত নামে বিভিন্ন ধরনের অসুখে আমরা এখানে চলে আসছি। তো এইখানে আমার কাছে আরেকটা বিষয় মনে হলো, এটাই তো পরবর্তীতে নদীতে যে পড়ছে, সেখানে যে মাছগুলো হয়তো আমাদের মতো প্রকৃতি বিরুদ্ধ ভাবে বেঁচে থাকছে এবং সেটাই কিন্তু আমাদের আবার
আমরাই আবার ওই মাছটাকে আবার মানে আহার হিসেবে নিচ্ছি, তাহলে এখানে ফুডের মধ্যে কিন্তু একটা প্রবলেম হয়ে যাচ্ছে। তো অতএব এগুলো আসলে একটু চিন্তা ভাবনা করা উচিত যে রুটে যেখানে সেই জায়গাটা আমি মনে করি যে হাত দেওয়া উচিত। জলবায়ু পরিবর্তন বা এগুলো নিয়ে অনেক সেমিনার অনেক কিছু আমি দেখেছি বিভিন্ন সময়, পেপারে আসলে হয় কিনা কতটুকু আমি জানি না। বাংলাদেশের সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে যত গবেষণা হয় যত কিছু হয় সেটা আসলে একটা পর্যায়ে রয়েছে যে ইন্টারন্যাশনাল পর্যায়ে বা আমাদের যারা ডাক্তাররা রয়েছেন উপর লেভেলে তারা হয়তো বা এই ইংলিশটা ভালোভাবে পড়তে পারেন। আমার কাছে মনে হয়েছে বাংলা একাডেমি থেকে আমি যেটা মনে করেছি যে সামনের দিনগুলোতে যারাই আসুক না কেন এটা হওয়া উচিত যে একদম স্কুল কলেজের লেভেলে পর্যন্ত এই যে প্রিভেনশন নিয়ে আপনারা এত কষ্ট করে এই ধরনের অনুষ্ঠান করলেন, এত অর্থ ব্যয় করে, এটাকে দোরগোড়ায় নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বড় প্রয়োজন আমার কাছে যেটি মনে হয়েছে এগুলো না আসলে ট্রান্সলেট করে মাতৃভাষায় কিছুটা করা উচিত, পুরোটা না। অ্যাবস্ট্রাক্ট যেটা মেইন যে কথাটা আছে এটা যদি আমরা করি লিফলেট আকারে হোক পুস্তিকা আকারে হোক, যদি এটা আমরা স্কুল কলেজে বা বিভিন্ন জায়গায় দিতে পারি অ্যাওয়ারনেস এর জন্য, যদি যে আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে এখান থেকে মূল কি কথাটা আসলো এটি যদি আমরা অন্তত রেডিও টেলিভিশন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় আনতে পারি তাহলে কিন্তু একটা প্রিভেনশনের প্রথম পদক্ষেপ হিসেবে আমাদের একটা অগ্রযাত্রা শুরু হতে পারে। সামনের সরকার হয়তো অনেক নানামুখী কর্মপন্থা হয়তো বা দেখাবেন, বিশেষ করে স্লাইডের দ্বিতীয় পর্যায়ে যিনি বিভিন্ন একটা দেখলেন আমার কাছে খুব ভালো লাগলো যে উনি পয়েন্ট গুলো সুন্দরভাবে চমৎকারভাবে বিশ্লেষণ করে গেছেন। আর প্রথম বক্তা বিশ্বের সঙ্গে তুলনামূলকভাবে একটা জিনিস করে গেছেন। অবশ্যই আমি মনে করি এই জিনিসগুলো যারা রিসার্চ বা এরকম করে গবেষণা করে তাদের মধ্যে সীমাবদ্ধ না থেকে বিশেষ করে তথাকথিত বা যেটাই বলবো না কেন আমরা যে জেন জি আসলে তো আগামী ভবিষ্যৎ, তারা মুখে বললে হবে না, তাদের কাছে যাতে আমরা যেতে পারি এবং সত্যি কথা বলতে কি তারা যেন এগুলোকে হৃদয়ঙ্গম করতে পারে এবং বাস্তবে আমাদের সঙ্গে যোগ দিতে পারে। আজকের অনুষ্ঠানে আমি জানি না তারা যুক্ত হয়েছে কিনা, বিশেষ করে এই ধরনের অনুষ্ঠানে যেহেতু তারাই কান্ডারি তারাই দিক নির্দেশনা পলিসি বানাবেন তাদেরকে এখানে যুক্ত করা বেশি করে উচিত। এবং এই অনুষ্ঠানগুলোকে আমি মনে করি মাঝে মাঝে যদি সম্ভব হয়, এই প্রতিষ্ঠান যথেষ্ট ভালো আমি যতটুকু জেনেছি, স্কুল কলেজগুলোতে আসলে যাওয়া উচিত আমি মনে করি। স্কুল কলেজগুলোতে যে এই ধরনের তাদেরকে দিয়েই আসলে প্রেজেন্টেশন দিয়ে বা সবকিছু মিলে এবং আমরা যারা বিশেষজ্ঞ থাকবে তারা হয়তো বা ওখানে আলোচক হিসেবে থেকে দুই একটা কথা বলতে পারেন, তাদের মাথা থেকে প্রচুর নতুন নতুন উদ্ভাবন শক্তি আসতে পারে। আমি কমিউনিকেশন হেলথ বিষয়ে আসলে অনেক কিছু বলার ছিল, আমি শর্ট পরিসরে এটা বলতে চাই না, তবে আমি বলবো এডুকেশন ডিপার্টমেন্ট যোগাযোগ। আর একটা বিষয় বলি, বিশেষ করে সবচেয়ে বড় সমস্যা এখন যেটা সেটা হলো ঢাকা শহরে যদি আমি বলি সমস্ত বাংলাদেশে নাই গেলাম, সেটা হচ্ছে কোনো ধরনের খেলাধুলো করার বা এক্সারসাইজ করার হাঁটার কোনো জায়গা নেই। আমি নিজেই সত্যি কথা বলতে কি যে কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকে আমি আসলে স্টেরয়েড নেওয়ার পর থেকে আমাকে ডায়াবেটিস আমি আক্রান্ত, কিন্তু একটা জিনিস হয়েছে কি যে ডায়াবেটিস আক্রান্ত হওয়ার পর থেকে আমি যে যখন হাঁটতে যাই রাত 11টা পর্যন্ত মানুষের সঙ্গে যে ধাক্কা লাগে তাতে আমার হাঁটাটা হয় না। এই জন্য আমার কাছে মনে হয়েছে যে আসলে সরকার যদি বলে থাকে যে আমরা খেলার মাঠে সৃষ্টি করবো কোথা থেকে, এটা আপনাদের বা আমাদেরকে এইটা দেখিয়ে দিতে হবে। যেমন আমি মনে করি যে সরকারের অনেক জায়গা আছে পতিত জমি শত্রু সম্পত্তি বলেন অথবা দখল করে পড়ে আছে, এইরকম জায়গাগুলো আসলে উদ্ধারের নেওয়া উচিত। শুধু তাই নয়, আমার কাছে একটা জিনিস পরে অবাস্তব মনে হতে পারে, তারপরে মনে হয় যে মানিক মিয়া এভিনিউ যেটা আছে বৃহস্পতি শুক্র শনি 3 দিন রাত 10টার পর থেকে বন্ধ করে দেন, প্রয়োজন বোধ ওখানে যে হাতে যতটুকু এক্সারসাইজ করা যায় বা হাতে ছোট ছোট খেলা যায় ব্যাডমিন্টন ট্যাডমিন্টন এখানেও খেলুক অন্তত পক্ষে। কারণটা কি, সেটি হচ্ছে যে সেডেন্টারি লাইফ আমরা যারা বসে বসে কাজ করি তাদের ইদানিং কালে সবচেয়ে আমি যে পরিসংখ্যানটা দেখেছি সেটি হচ্ছে জুভেনাইল আপনার হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফাকশন। বাচ্চাদের আপনি পিজিতে যান যে কোনো জায়গায় সিসিইউতে যান দেখবেন যে 50-এর নিচে বা 40-এর নিচে সব স্ট্রোকে অথবা কার্ডিয়াক অ্যারেস্টের পেশেন্ট এখন শুয়ে আছে, অথচ এটা হওয়া উচিত ছিল 60 থেকে 70-এর। তো সেটা এখন আর আসলে বাংলাদেশে ওই ধরনের এজ ব্যারিয়ার বলতে কোনো কিছু নেই, এখন আসলে এজের বিষয় আর কোনো কিছু নির্দিষ্ট নয়। এই জন্য আমার কাছে মনে হয়েছে যে এই বিষয়টাকে ভালোভাবে প্রমোট করা উচিত, হেলথের অ্যাওয়ারনেস নিজেদের কাছে। যেমন আমি সবসময় কেউ আসলে ডায়াবেটিক পেশেন্টকে আমি কোনোদিনই আগে ওষুধের কথা বলি না, আমি বলি আপনারা 4টা জিনিস আগে সচেতন থাকেন, ধান গম আলু চিনি, এই 4টা জিনিস খাওয়া থেকে আপনারা বিরত থাকেন, তারপরে আসেন, তারপরে টেস্ট করেন, হাঁটেন, তারপরে ওষুধ 3 নম্বরে। এটাও কিন্তু আসলে বারডেম এখন তাই প্রমোট করছে। তাই আমার মনে হয় এই বিষয়গুলো নিয়ে আরো বড় পরিসরে অবশ্যই আলোচনা হতে পারে। আর একটা বিষয় হচ্ছে বাংলাদেশে আসলে এরকম যদি হয় মানসিক স্বাস্থ্য, এটি আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বড় অন্তরায় এখন যে কোনো জায়গায়। আমার একজন স্যার রয়েছেন, নাম আমি উচ্চারণ করলাম না, উনি আমাকে প্রথমেই বলেছিলেন যে আপনি যদি চিকিৎসা দিতে চান তাহলে প্রথমে চেম্বারে বসে সেই লোকের আগে আপনি মেডিকেল হিস্ট্রি অন্য কিছু নেওয়ার আগে তার মানসিক হিস্ট্রিটা নেবেন, আপনার 50% কাজ শেষ। কারণ বর্তমানে প্রায় বলা যায় 50-র ঊর্ধ্বই আসলে যে রোগগুলো সৃষ্টি হচ্ছে সেগুলো সব মানসিক থেকে, এবং যার ফলশ্রুতিতে কিন্তু আসলে অন্যান্য রোগগুলো প্রাদুর্ভাব আরো বেড়ে যাচ্ছে, সবকিছু হচ্ছে। অতএব মানসিক স্বাস্থ্য একটা কি হেলথের একটা পার্ট।
আবার আপনি ফ্যামিলি প্ল্যানিং এর দিকে আসেন, সেটাও হচ্ছে একটা হেলথের পার্ট। আমার কাছে মনে হয়েছে যে আসলে সমাজ কল্যাণ, মানসিক স্বাস্থ্য এবং হচ্ছে পরিবার কল্যাণ একটা মন্ত্রণালয় হওয়া উচিত এবং আলাদা গুরুত্ব দেওয়া উচিত এখানে। এর প্রেক্ষাপটে আমার কাছে মনে হয়েছে, আমি আসলে আমার এগুলো নিজের চিন্তা ভাবনা আমার কাছে মনে হয়। আর বিশেষ করে বাচ্চারা এবং আমাদের দেশে সুন্দর জায়গা রয়েছে অনেক, আমরা কেন বাইরে যাব? আমাদের দেশে যে পর্যটন জায়গাগুলো রয়েছে, এটা সরকারের উদ্যোগ নেওয়া উচিত। কম খরচে, কম ইয়েতে মানুষ যদি বেড়াতে যেতে পারে। আমাদের তো সেই একটি বা কি বলবো যে একান্নবর্তী পরিবার বা সেই মতো সব ভেঙে যাচ্ছে। একা একা সবকিছুর জন্য যেতে পারলে ভালো। আমি নিজে মনে করি যে 4 জন নিয়ে আপনি যে ঘুরতে যাচ্ছেন, সেখানে আপনার মানসিক স্বাস্থ্যের উন্নতি হবে না, কখনোই হবে না। এখানে যদি আগের মতো পরিবার নিয়ে, একটা টিম নিয়ে যদি আপনারা ঘুরতে যান, সেখানে মানসিক বিকাশ ওই বাচ্চাটা বুঝতেও পারে যে তার আসলে বড় কিভাবে কথা বলতে হবে, কিভাবে মানুষের সঙ্গে ম্যানার প্র্যাকটিস শিখতে হবে, কিভাবে কোনটা খেতে হবে। সে আপনি সবসময় জাঙ্ক ফুড খাওয়াচ্ছেন, সবকিছু খাওয়াচ্ছেন, কিন্তু আপনার পরিবারের অন্য অংশ হয়তো বা সেখানে সেই ধরনের ইয়েতে নয়, সেখানে তিনি হয়তো বা নর্মাল খাবার, তাহলে বোঝা উচিত যে কোন খাবারটাতে ভালো মন্দ একটা উপদেশ আসে। এই জিনিসগুলো আসলে আমি মনে করি আস্তে আস্তে হওয়া উচিত। প্রথমে যেটি হওয়া উচিত আমি মনে করি, বাংলাদেশ সরকারের পরবর্তী পদক্ষেপে যারা আসবেন, সেটি হচ্ছে প্ল্যানিং ডিভিশনকে খুব অ্যাক্টিভলি কাজ করতে হবে। বড় বড় প্রজেক্টের আমি মনে করি না কোনো নেয়ার দরকার আছে, কারণ বিশেষ করে এনজিও এবং এই ধরনের সেক্টর যারা আমাদের যে প্ল্যাটফর্মে কথা বলছি, তারা আসলে বিদেশিদের সঙ্গে খুব ভালো ধরনের একটা জয়েন্টলি কাজ করেন এবং তারা বিশাল একটা অগ্রণী ভূমিকা পালন করছেন। কিন্তু আমি মনে করি এটা কেন জানি ভাটা পড়ে আছে, এটাকে আসলে আরো সামনে আসতে হবে, প্রকাশিত হতে হবে সরকারের সঙ্গে। আরো ভালোভাবে কোঅপারেশনের মাধ্যমে এই জিনিসটাকে আমাদেরকে সামনে নিয়ে আসতে হবে। এই জন্য আমার কাছে মনে হয়েছে যে প্ল্যানিং কমিশন থেকে আগের সরকারে আমি কোনো সমালোচনা করব না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে বড় বড় মেগা প্রজেক্ট বা এরকম অবশ্যই প্রয়োজন আছে। সেগুলোর পাশাপাশি আগে একটা বিষয় ছিল কর্মসূচি। এই কর্মসূচিগুলোকে আমি মনে করি ছোট ছোট আকারে নিয়ে আসা উচিত। এবং স্কুল কলেজ, যেমন স্কুল হেলথ একটা কথা ছিল আগে, আমি মনে আছে আমি যখন ছোটবেলায় ছিলাম, তখন স্কুল হেলথ নামে একটা সেন্টার ছিল, সেখানে যে কিন্তু আমরা চিকিৎসা নিতাম বা সবকিছু। এখন তো ওগুলো ওনার নেই। তো এখন এই জিনিসগুলোকে নতুন করে আবার নতুন আঙ্গিকে আমি মনে করি নিয়ে আসা উচিত। আজকের যে বিষয়বস্তু অত্যন্ত আমি মনে করি বাস্তবসম্মত, বিশেষ করে ইলেকশনের আগ দিয়ে। এবং এখানকার যে জেস্ট কথাগুলো আমি আশা রাখি তারা পরবর্তী সরকার যারাই আসবেন তাদের হাতে তুলে দিলে, আমি মনে করি তাদের প্রাথমিক যে 100 দিনের কর্মসূচি বা এই ধরনের, তাদের জন্য হয়তো একটা সুন্দর পথে হয়ে থাকবে। আমি মনে করি আমি যতটুকু বলার চেষ্টা করেছি, সেটি হয়তো খুবই কম সময়ের মাঝখানে বড় প্ল্যাটফর্ম পেলে হয়তো আরো কথা বলা যাবে। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের আয়োজক সহ যারা এখানকার 2 জন প্রেজেন্টার এবং যারা এখানে অংশগ্রহণ করেছেন প্রত্যেককে। আর আমি মনে করি এই আয়োজনের মাঝখান দিয়ে আমরা ভালো থাকবো, আজকাল পরশু অনন্তকাল। সকলকে ধন্যবাদ। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি অত্যন্ত চমৎকার কিছু পয়েন্ট তুলেছেন। এবং স্যারের একটা কথা যেটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে আমাদের ভাষাগত জায়গা থেকে বিভিন্ন পরিকল্পনা বা অনেক কিছুর ক্ষেত্রে আমরা দেখি যে ইংরেজিতে ব্যবহার করার কারণে ইংরেজি ভাষাটা ব্যবহার করার কারণে অনেকেই আসলে ওই স্পেসিফিক যে ডকুমেন্টটি এটি পড়তে পারেন না বা ওইভাবে জিনিসটা ভেতরে ঢুকতে পারেন না। এটার একটা খুব ব্যতিক্রম একটা উদাহরণ আমাদের ডিটেল এরিয়া প্ল্যান, অর্থাৎ আমাদের ঢাকার যে বিশদ অঞ্চল পরিকল্পনা। এই পরিকল্পনাটি সম্পূর্ণভাবে বাংলায় এই প্রথমবারই তৈরি হয়েছে, যার কারণে অনেকেই হয়তো জিনিসটা পড়তে পেরেছেন এবং যার যার নিজের নিজের জায়গা থেকে তাদের অধিকারের জায়গাটা কি আছে, তাদের সমস্যা কি হতে পারে, এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি সোচ্চার হয়েছেন বিশদ অঞ্চল পরিকল্পনার ক্ষেত্রে। এবং স্যার আরেকটা জিনিস বলছিলেন সাভারের দিকে যে যে বিভিন্ন অর্গানাইজেশনের যে বিশেষ করে গার্মেন্টস এর যে বর্জ্যগুলি এভাবে ইয়েতে ফেলা হচ্ছে, খালে ফেলা, ড্রেনে আসে, ড্রেন থেকে নদীতে আসছে। এবং এখানে স্যার আমরা যে আলোচনাটা আসলে আজকে করছিলাম যে হেলথ প্রমোশন একটা প্রতিষ্ঠান যদি হয়, এই প্রতিষ্ঠানটা কিন্তু এই ধরনের আগ্রাসন যে কমিয়ে নিয়ে আসা বা একটা প্রতিরোধমূলক কাঠামো তৈরি করা, এই জায়গাগুলোতেই কিন্তু কাজ করতে পারবে একটা হেলথ প্রমোশন প্রতিষ্ঠান। সেটা ফাউন্ডেশন হোক, সেটা আহ, যেটাই হোক না কেন, কিন্তু একটা প্রতিষ্ঠান যাদের মূল ফোকাসটাই হবে হেলথ প্রমোশন, তারা কিন্তু আপনি যে বিভিন্ন প্রবলেমগুলো আজকে আমাদের মাঝখানে তুলে ধরলেন, যে আমাদের মাঠের অভাব, আমাদের খেলার জায়গার অভাব, আমাদের হেঁটে যাতায়াতের অভাব, আহ, সুষ্ঠু পরিবেশের অভাব, এই প্রত্যেকটা বিষয়কে কিন্তু এই প্রতিষ্ঠানটি তখন অ্যাড্রেস করতে পারবেন। এবং প্রতিরোধমূলক যে একটা কাঠামো প্রয়োজন আছে, আমরা যে বারবারই বলি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, সেই প্রিভেনশনটাকেই কিন্তু প্রাধান্য দিতে পারবে এই হেলথ প্রমোশন, হেলথ প্রমোটিং যে প্রতিষ্ঠানটি থাকবে সেই প্রতিষ্ঠানটি। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনাকে আমরা এনশিওর করছি আপনি যেটা আমাদেরকে বারবারই গুরুত্ব দিচ্ছিলেন যে আমরা যে তথ্যগুলি আজকে পাচ্ছি সেগুলো যেন আমাদের সরকারের কাছে আমরা পৌঁছে দিই এবং মিডিয়াতে যেন আমরা এই বিষয়গুলোকে প্রচার করি। এই বিষয়গুলো নিয়ে আমাদের কার্যক্রম অবশ্যই থাকবে। আমাদের কনফারেন্স পরবর্তী আমরা একটি প্রতিবেদন করব এবং প্রতিবেদনটি আমরা আমাদের পরবর্তী নির্বাচিত সরকারের কাছে পৌঁছে দেব।
জি, ধন্যবাদ। স্যার, জি স্যারকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের অতিথি আলোচক জনাব মোহাম্মদ আরিফুর রহমান স্যারের কাছে। ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন, এক্সিকিউটিভ ডিরেক্টর আরিফুর রহমান। স্যার, আপনাকে অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের উপস্থাপনা, আমাদের আজকের যে সেশনের যে টপিক, ইন্টারসেক্টরাল কোলাবোরেশন ফর হেলথ প্রমোটিং এনভায়রনমেন্ট, আপনি দীর্ঘদিন ধরে এই সেক্টরটিতে কাজ করে যাচ্ছেন। তো আপনার যে অভিজ্ঞতা এবং আপনার যে মূল্যবান মতামত, এটা আমরা এই পর্যায়ে আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ মডারেটর। প্রথমে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি দুজন প্রেজেন্টারকে, এবং একটু আগে যিনি বললেন ডক্টর মুজাহিদ সহ সকলকে যারা অংশগ্রহণ করেছেন, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের প্রতিষ্ঠান ইফসার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি যেহেতু একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করি এবং আমার চট্টগ্রামে হচ্ছে সদর দপ্তর, আমি চট্টগ্রাম থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি। তো আমি আমার দৈনন্দিন যে কর্মকাণ্ড এবং আমাদের প্রাতিষ্ঠানিক যে কর্মকাণ্ড, তার অভিজ্ঞতার আলোকে এই আজকের যে মূল বিষয় তার সাথে আমি একাত্মতা ঘোষণা করছি। কারণ হচ্ছে আমরা মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে দেখেছি যে আমাদের আসলে যদি ম্যাক্রো পলিসিতে যদি আপনার মানে নীতিমালায় যদি আপনার সুনির্দিষ্টভাবে আপনার অ্যাক্টিভিটি না থাকে, এবং সেখানে যদি আপনার সরকারের যদি আপনার বাজেটে বরাদ্দ না থাকে এবং তার জন্য যদি কাজ না হয়, তাহলে আসলে মানে এই বাস্তবায়ন করাটা একটা কঠিন। তো সুতরাং আজকের যে মূল আমাদের যে ফোকাস, যে আমরা বাংলাদেশে একটা স্বতন্ত্র কার্যকরী একটা হেলথ প্রমোশন ফাউন্ডেশন, অথবা যে নামে এটা হোক না কেন, যেটি মূলত বাংলাদেশে হেলথ প্রমোশনকে যারা কাজ করবে, যারা এটা নিয়ে মানে একটা নীতি নির্ধারক প্রতিষ্ঠান হিসেবে যারা ভূমিকা রাখবে, এই ধরনের একটি প্রতিষ্ঠান যাতে সরকারিভাবে যাতে গড়ে ওঠে, তার জন্য যে মূল ফোকাস, তার সাথে আমি একাত্মতা ঘোষণা করছি। আসলে একটা প্রাতিষ্ঠানিক কাঠামো প্রয়োজন, একটা নীতিমালা প্রয়োজন, এবং এর জন্য সরকারের যে আমাদের যে জাতীয় বাজেট, সেটা হতে পারে রাজস্ব বাজেট থেকে, সেটা হতে পারে উন্নয়ন বাজেট থেকে, সে তার জন্য যাতে মানে বরাদ্দ থাকে। তো এই দাবির সাথে আমি একাত্মতা ঘোষণা করছি। পাশাপাশি আসলে আমরা অভিজ্ঞতা আমরা কি দেখি, ধরেন আমাদের অনেক সুন্দর সুন্দর নীতিমালা হলো, আমাদের আইন হলো, বিধিমালা হলো, আমাদের প্রতিষ্ঠান তৈরি হলো, আমাদের মন্ত্রণালয়, অধিদপ্তর সহ বিভিন্ন রকমের প্রতিষ্ঠান তৈরি হলো, কিন্তু যদি প্রকৃত কর্মসূচি গুলোকে গ্রহণ করা না যায় এবং সেই কাজগুলো যদি সঠিকভাবে বাস্তবায়ন করা না যায়, তাহলে কিন্তু আসলে আমরা যে উদ্দেশ্য থেকে আমাদের এই দাবি, সেটি কিন্তু আসলে বাস্তবায়ন হবে না। কারণ আমরা দেখেছি যে অনেক প্রতিষ্ঠান তৈরি হয়েছে, অনেক বড় অবকাঠামো তৈরি হয়েছে, অনেক জনবল তৈরি হয়েছে, কিন্তু আশানুরূপ অথবা গুণগত মানসম্পন্ন অথবা প্রয়োজনীয় সেবাগুলো আমরা কিন্তু পাই না। এটার অনেকগুলো কারণ আছে। তো আমরা যেহেতু এখানে আজকে স্পেসিফিক্যালি হেলথ প্রমোশনাল ইস্যুকে আমরা প্রাধান্য দিচ্ছি, সেই তরফে আমি দুই একটি আমার অভিজ্ঞতা থেকে আমি একটু সংক্ষেপে বলার চেষ্টা করব। একটি হচ্ছে যে প্রতিষ্ঠান তৈরির পাশাপাশি আমাদের মানুষকে, আমাদের যে দেশের নাগরিক, তাদেরকেও কিন্তু আপনার তৈরি করার জন্য কাজ করতে হবে। কারণ একটা প্রতিষ্ঠান একটা গড়ে ওঠা, তার জন্য বরাদ্দ থাকা, তার জন্য লোকবল তৈরি করা, এগুলো একটা সময় সাপেক্ষ। তাহলে কি আমরা বসে থাকবো? অবশ্যই বসে থাকবো না। আমি মনে করি আজকের এরকম এই যে একটা কনফারেন্স, এটি একটি তার একটা উদাহরণ। অর্থাৎ আমরা সরকারের ইতিমধ্যে যেসব বিভাগ বা অধিদপ্তর বা মন্ত্রণালয় স্বাস্থ্য সম্পর্কিত কর্মকাণ্ডগুলো করছেন, অথবা স্বাস্থ্যের সাথে সম্পর্কিত বিষয়গুলোর সাথে যারা জড়িত, তাদেরকে কিন্তু আসলে এই জিনিসগুলোকে উপলব্ধি করতে হবে। আবার আমরা যারা নাগরিক, অথবা আমরা যারা বিভিন্ন নাগরিক সংগঠন, আমরা যারা নন স্টেট অ্যাক্টর হিসেবে যারা আমরা কাজ করি, আমরা যারা বিভিন্ন রকমের স্বাস্থ্য কর্মসূচি অথবা জনস্বাস্থ্য বিষয়ক আমাদের যাদের বিভিন্ন রকমের ক্যাম্পেইন, অ্যাডভোকেসি, রিসার্চ অথবা প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের কাজ আছে, তাদেরকে কিন্তু আমাদের এখন থেকে আমাদেরকে এগুলোর জন্য তৎপর হতে হবে। কারণ আমরা কি দেখছি? আমরা দেখছি আমাদের নন কমিউনিকেবল ডিজিজের যে ব্যাপক একটা মানে মহামারীর মতো অবস্থা, এবং আমাদের এখানকার ফুড হ্যাবিট থেকে শুরু করে, আমাদের লাইফস্টাইল থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমাদের আসলে এখন আমাদের কাজ করা দরকার। ঠিক আছে, আমাদের কিছু সীমাবদ্ধতা আছে। একটু আগে আমাদের যিনি আলোচক উনি বললেন যে ধরেন আমাদের আমরা যদি ধরি যে আপনার আমরা নাগরিকদেরকে সচেতন করব আপনার হাঁটার জন্য, তাহলে কিন্তু তার হাঁটার জন্য কি একটা নিরাপদ সুন্দর একটা কি আপনার ব্যবস্থা কি আছে? আমরা জানি আমাদের যেহেতু সম্পদের সীমাবদ্ধতা, আমাদের অনেক জনসংখ্যা, তার মধ্যে এর মধ্যে অনিরাপত্তা, সবকিছু মিলে, বা সড়ক দখল, কেমন আমাদের যে ফুটপাথগুলো যাই আছে সেগুলো কিন্তু হকারদের কাছে দখল হয়ে গেছে, সেগুলো কিন্তু আপনার বিভিন্ন ব্যবসায়িক আপনার কর্মকাণ্ডের জন্য আপনার দখল হয়েছে। কেমন রাস্তার, আমার এই চট্টগ্রামে আমাদের যে সদর রাস্তা, সেই রাস্তার উপর আপনার হকাররা
আপনার তারা এগুলো দখল করেছে। আপনার বিভিন্ন প্রতিষ্ঠান সেখানে তাদের সামগ্রী রেখে মানুষের চলাচলকে বাধাগ্রস্ত করছে, কিন্তু সড়ক এবং ফুটপাত কিন্তু আছে। তাহলে এরকম অবস্থাপনার মধ্যেও কিন্তু আমাদেরকে আমাদের জীবনযাপন করতে হবে, আমাদেরকে আপনার সুযোগগুলোকে তৈরি করে নিতে হবে। এই জন্য যারা সরকারের বিভিন্ন পর্যায়ে যারা দায়িত্বে আছেন তাদের কিন্তু একটা সচেতনতা দরকার। যেমন ধরেন আমরা দেখেছি যে যেমন আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশন, তার যে মূল স্লোগান, তার যে মূল মোটো, তার মধ্যে কিন্তু ওরা হেলদি সিটি এটাকে একটা মূল ফোকাস করেছে। এবং এই হেলদি সিটিকে এনশিওর করার জন্য যাতে আপনার এই নন কমিউনিকেবল ডিজিজে যাতে মানুষ আক্রান্ত নয়, তার জন্য কিন্তু সিটি কর্পোরেশনের কিছু কিন্তু প্রচেষ্টা আছে। তাহলে এই প্রচেষ্টাগুলো যদি সঠিকভাবে বাস্তবায়ন হয় এবং এভাবে যদি বাংলাদেশের প্রতিটি সিটি কর্পোরেশন বা স্থানীয় সরকার প্রতিষ্ঠান যারা আপনার এই সড়কগুলোর দায়িত্বে আছেন তারা যদি সরব হন, তারা যদি উদ্যোগ নেন, তারা যদি এটাকে বাস্তবায়ন করতে পারে, তাহলে কিন্তু নাগরিকদের নিরাপদে সুন্দরভাবে সুস্থভাবে হাঁটার তাদের জন্য কিন্তু পরিবেশ তৈরি হয়। তার মানে হচ্ছে কি, আমি যে কথাটি এই কথার মধ্যে দিয়ে বলতে চাচ্ছি যে এখানে সদিচ্ছা একটা অন্যতম একটা বিষয়। যে যারা আপনার প্রতিষ্ঠানের দায়িত্বে থাকবেন, উনি নির্বাচিত প্রতিনিধি হতে পারেন, আমরা তিনি হতে পারেন একজন সরকারি প্রশাসক, উনি হতে পারেন একজন আমাদের মতো একজন এরকম পেশাদার উন্নয়ন কর্মী, উনি হতে পারেন একজন সিভিল সোসাইটি লিডার। অর্থাৎ আমরা যে যার জায়গা থেকে যদি আমরা দায়িত্বগুলো পালন করি, যেই সম্পদে আমাদের আছে, যেই সিস্টেমে আমাদের আছে, সেটাকে যদি আমরা মানুষের জন্য উপকার লাগতে পারে, মানুষ যাতে ব্যবহার করতে পারে সেভাবে যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু অনেক সীমাবদ্ধতার মাঝখানে কিন্তু আমরা মানুষকে কিছু নাগরিক সুবিধা দিতে পারি, যেই সুবিধাগুলোকে কাজে লাগিয়ে মানুষ এই যে এনসিডির যে আপনার মহামারী এখন যে আপনার প্রকোপ, সেখান থেকে কিন্তু আমরা বাঁচতে পারি। তারপর যখন আমাদের পলিসিতে আপনার অ্যাডপ্ট হবে, আপনার এই ধরনের প্রতিষ্ঠান হবে, তখন আমাদের কাজগুলোকে আরো বেগবান করা যাবে। তার মানে হচ্ছে কি, আমরা কখন পলিসি হবে, কখন ফাউন্ডেশন হবে, কখন বরাদ্দ হবে তার জন্য বসে না থেকে যাই আমাদের সীমাবদ্ধ আমাদের যে আপনার সুযোগগুলো আছে সেগুলোকে আমরা আমাদের কাজে লাগানো দরকার। আরেকটি বিষয় এখানে একটা বলা, আমি একটু এখানে একটু উল্লেখ করতে চাই যে আসলে আমাদের সমস্যা তো মানে মানে এভাবে যদি আমরা চিন্তা করি এবং কনসেপ্ট পেপার আমরা বা প্রেজেন্টেশন আমরা দেখেছি যে আমরা কিন্তু নতুন করে কিন্তু কিছু ইনভেন্ট করার প্রয়োজন নেই। বিশ্বের অনেক দেশে আপনার ভালো ভালো উদাহরণ আছে এবং অনেক আপনার ইনভেস্টমেন্টের দরকার নেই, শুধু কেবল একটা উদ্যোগ প্রয়োজন, শুধুমাত্র একটা মানুষের সচেতনতা প্রয়োজন। তো আমরা অন্যান্য দেশে যে ভালো ইতিবাচক যে উদ্যোগগুলো আছে সেগুলোকে আমরা আমাদের মতো করে এখানকার স্থানীয়করণ, আমাদের নিজস্ব মডেল আমরা আপনার তৈরি করতে পারি। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, আপনারা দেখবেন যে এখন কিন্তু তরুণ সমাজের মধ্যে রান, ম্যারাথন, মিনির রান, ম্যারাথন এগুলোর প্রতি একটা আগ্রহ তৈরি হয়েছে। তাহলে এগুলোকে একটু প্রমোট করা দরকার। কেমন, এই জন্য আপনার এই যে কর্পোরেট প্রতিষ্ঠান বলেন অথবা বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বলেন, তারা কিন্তু এগিয়ে আসা দরকার। অর্থাৎ আপনাকে কিছু জিনিস কিন্তু আনুষ্ঠানিকতা কিন্তু প্রয়োজন আছে। আপনি মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, মানুষকে সচেতন করার জন্য কিন্তু কিছু আনুষ্ঠানিক আপনার কর্মকাণ্ড কিন্তু করতে হবে। তাহলে এখানে আমরা যারা কনফারেন্স আয়োজন করছি অথবা আরো বাংলাদেশের যেসব অপরাপর প্রতিষ্ঠান আছে, আমরা কিন্তু যে যার মতো করে নতুন নতুন সৃজনশীল কিছু উদ্যোগ, উদ্ভাবনীমূলক উদ্যোগ নেওয়া দরকার, যেখানে যুব সম্প্রদায় সহ আমাদের জনগোষ্ঠীর সকলেই, যেখানে তারা সক্রিয় জীবনযাপন করার জন্য, সুস্থ জীবনযাপন করার জন্য, যেখানে তারা আপনার একত্রিত হতে পারে, তারা যাতে অংশগ্রহণ করতে পারে। কেন, প্রণোদনাটা খুব ইম্পর্টেন্ট। মানুষকে শুধু উপদেশ দিলে হবে না, একই সাথে তাকে একটা সক্রিয়, সুস্থ, সুন্দর, নিরাপদ জীবন যাপন করার জন্য তাকেও কিন্তু আপনার স্কোপটা করে দিতে হবে। তাহলে সেক্ষেত্রে অ্যাডভোকেসি যেমন প্রয়োজন, গবেষণা যেমন প্রয়োজন, তেমনি বিভিন্ন কর্মসূচিরও কিন্তু আপনার উদ্যোগ নেওয়া প্রয়োজন। সেজন্য আমি আহ্বান জানাবো যে আমরা যাতে যার যেখানে সামর্থ্য আছে, যার যেখানে কাজ করার আপনার মানে আপনার ব্যক্তি আছে, পরিধি আছে, সেখান থেকে যাতে আমরা কিছু যাতে উদ্যোগ নিই। আমি আমার অফিস থেকে আমি কিন্তু শুরু করতে পারি। যেমন আমরা এখন কি দেখি যে আমাদের দীর্ঘদিনের অ্যাডভোকেসির ফলে আজকে কিন্তু বাংলাদেশের কর্ম ক্ষেত্রগুলো কিন্তু আজকে তামাক ধূমপান মুক্ত হয়েছে। তাহলে এটা কি হচ্ছে যে আজকে একটা সম্মিলিত প্রয়াস, সরকারের প্রয়াস, আমরা যারা বেসরকারি নাগরিক প্রতিষ্ঠান তাদের প্রয়াসের ফলে কিন্তু এটা সম্ভব হয়েছে। তাহলে এটাকে আরো বেগবান করতে হবে। জাস্ট আমি একটা উদাহরণ হিসেবে বললাম। ঠিক তেমনি এরকম অনেকগুলো বিষয় আছে যেগুলো আমাদের এনসিডি থেকে আমাদেরকে বাঁচাতে পারে, এই প্রকোপ থেকে আমাদেরকে বাঁচাতে পারে। এখানে আমরা যেমন আমরা প্লাস্টিকের ব্যবহারকে আমরা হ্রাস করার জন্য আমরা উদ্যোগ নিতে পারি। হ্যাঁ, এর জন্য কিন্তু আমার অনেক
প্রয়োজন নেই, এটার জন্য একটা ইনিশিয়েটিভ প্রয়োজন, যেটা সরাসরি আমার জনস্বাস্থ্যে আপনার বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে। তাহলে এইভাবে ধরে ধরে যদি আমরা এক একটা প্রতিষ্ঠান এক একটা বিষয় নিয়ে যদি আমরা কাজ করতে থাকি এবং আমাদের নিজেদের মধ্যে যদি একটা জুতবদ্ধতা থাকে, তাহলে একটা ভালো। আর পাশাপাশি আজকে আমাদের যে মূল ফোকাস, যে আমরা নিজেদের মধ্যে আমাদের সমন্বয় বাড়াতে হবে। কেমন, আমাদের এখানে একাডেমিয়াদের একটা বড় ভূমিকা আছে, তাদের গবেষণাগুলোকে আমরা যারা অ্যাক্টিভিজম করি, আমরা যারা অ্যাক্টিভিস্ট, তাদের কাজে সেটাকে লাগাতে হবে। সরকারের সাথে আমরা যারা বেসরকারি প্রতিষ্ঠান, তার মধ্যে একটা সমন্বয় লাগবে। আমাদের বিজনেস কমিউনিটিতে যারা ভালো, ইতিবাচক, সৃজনশীল এবং জনগণের পক্ষে, পরিবেশ প্রতিবেশের পক্ষে যারা কাজ করেন, তাদের সাথে আমাদের একটা লিঙ্কেজ তৈরি করতে হবে। আর এখানে একটা বড় ভূমিকা আছে মিডিয়ার। আমরা আমাদের যে মেইন স্ট্রিম মিডিয়া, আমাদের যে সোশ্যাল মিডিয়া, এগুলোকে কিন্তু এখন আপনার আরো বেশি প্রো পিপল এবং আরো বেশি মানুষকে জনস্বাস্থ্যে আপনার উদ্বুদ্ধ করা, সচেতন করার জন্য তাদের একটা ভূমিকা রাখতে হবে। এখন আমাদের মিডিয়া যদি আপনার টবাকো কোম্পানি বা টবাকো প্রোডাক্টকে আপনার যদি প্রমোট করে, তাহলে তো তারা আমাদের জনগণের বিরুদ্ধে তার অবস্থান নিল। তো আমরা এই জন্য আমাদের তারপর আমাদের ইতিবাচক যে কাজগুলো বা যে আপনার এনসিডি রোধ করার জন্য যে উদ্যোগগুলো, বিভিন্ন কাজগুলো যেগুলো হচ্ছে, এগুলোকে মিডিয়ার মাধ্যমে নিয়ে আসা দরকার। তারপরে যে আপনার স্বাস্থ্য বিষয়ক যে তথ্যগুলোকে সহজ সরল ভাষায়, কেমন মেডিকেল টার্মিনোলজির পাশাপাশি এগুলোকে সহজ সরল ভাষায় এগুলোকে মিডিয়াতে নিয়ে আসা দরকার। বিভিন্নভাবে এগুলোর জন্য প্রচারণা দরকার। সেজন্য মিডিয়ার একটা কিন্তু অত্যন্ত বড় এবং একটা ইনফ্লুয়েন্সিয়াল রোল আছে। তাহলে সবাই মিলে যদি আমরা কাজ করি, তাহলে একটা সমন্বয়, একটা সমন্বিত উদ্যোগ থাকবে এবং আমরা তখন সবাই মিলে আমাদের এই কাজগুলোকে একটা যোগসূত্র তৈরি করতে পারলে, পাশাপাশি সরকার, আমাদের আশা করছি যে নির্বাচনের মাধ্যমে যে নির্বাচিত সরকার আসবে, সেই সরকার যদি এগুলোকে ইতিবাচকভাবে নিয়ে, তারা যদি পলিসি ফর্মুলেশন থেকে শুরু করে বাজেট বরাদ্দের বিষয়ে যদি তারা ইতিবাচক ভূমিকা নেয়, তাহলে আমরা আশা করছি একটা ইতিবাচক একটা পরিবর্তন আসবে। তবে আমাদের বসে থাকলে চলবে না। আমরা যারা সিভিল সোসাইটি অর্গানাইজেশন, আমরা যারা একাডেমিয়া, আমরা যারা অ্যাক্টিভিস্ট, আমরা যারা যুব সংগঠক, আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে আমাদেরকে কাজ করতে হবে। যেমন আজকের কনফারেন্স হচ্ছে তারই একটা প্রতীক। তো আমি এই কনফারেন্সের সফলতা কামনা করছি। পাশাপাশি আমাদের প্রতিষ্ঠান ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন, আমরা বাংলাদেশের এই যে দক্ষিণ পূর্ব অঞ্চলে আমরা কাজ করে থাকি। আমরা এই কনফারেন্সের উদ্দেশ্যের সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি এবং আশা করছি এই কনফারেন্স থেকে যে সুপারিশগুলো আসবে, সেই সুপারিশগুলো বাস্তবায়নে আমাদের প্রতিষ্ঠান সহ অপর প্রতিষ্ঠানের সাথে আমরা সমন্বয় করে আমরা কাজ করব। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকলের নিরাপদ জীবন কামনা করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আরিফুর রহমান। আপনি অত্যন্ত চমৎকার কিছু পয়েন্ট তুলে ধরেছেন। তার সঙ্গে আমাদের জনসচেতনতা বৃদ্ধির জন্য যেভাবে আমাদের তাদের জন্য কিছু স্কোপ তৈরি করে দিতে হবে, যেটা আপনি বলছিলেন। আমরা যেহেতু আমাদের শহরে খেলার মাঠ পার্কের খুব অভাব রয়েছে, সেই বিষয়টাকে চিহ্নিত করে আমরা যেগুলো আমাদের স্বল্প ব্যবহৃত সড়কগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমরা আসলে এই এলাকা ভিত্তিক খেলাধুলা বা সামাজিকীকরণের জন্য আমরা ব্যবহার করতে পারি। এই যে ছোট ছোট কার্যক্রমগুলো একদম ইস্যু স্পেসিফিক যদি কিছু কাজ আমরা করতে পারি, দেখা যাবে যে আমরা যে বিষয়গুলোকে অ্যাড্রেস করতে চাচ্ছি, আমরা কমিউনিটি পর্যায় থেকেই কিছু কাজ আমরা করতে পারি। যেটা আমি একটু আগেও বলছিলাম যে কমিউনিটি লেড কিছু কার্যক্রমকেও আমরা এভাবে প্রমোট করতে পারি। তার সঙ্গে আমাদের অ্যাডভোকেসি, আমাদের পলিসি, আমাদের রিসার্চ, সব জায়গাগুলোতেই আমাদেরকে প্রাধান্য দিতে হবে। এবং তার সঙ্গে অবশ্যই আমাদের মিডিয়াকেও আমাদের অনেক অ্যাক্টিভ করতে হবে, যাতে যে তথ্যগুলো আমরা প্রচার করতে চাচ্ছি, যেটা আমরা বলতে চাচ্ছি, প্রিভেন্টিভ যে মেজারের কথা আমরা বলতে চাচ্ছি, সেটা যেন আরো সামনে এগিয়ে আসে। আমরা চিকিৎসা বিষয়টাকে বারবার বারবার সামনে না এনে স্বাস্থ্য বললেই চিকিৎসা না বুঝে আমরা আসলে প্রিভেন্টিভ কোন মেজারগুলোর কথা আমরা বলতে পারি, কোন বিষয়টা আসলেই আমাকে সুস্থ রাখে, সেই বিষয়ের প্রচারণাগুলো আসলেই আমাদের সামনে নিয়ে আসা দরকার মিডিয়ার মাধ্যমে। ধন্যবাদ আপনাকে অনেক, আরিফুর রহমান, এক্সিকিউটিভ ডিরেক্টর, ইপসা। এই পর্যায়ে আমরা আসলে যেতে চাই আমাদের পরবর্তী অতিথি আলোচকের কাছে। আমাদের সঙ্গে যুক্ত আছেন স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের পাবলিক হেলথ ডিপার্টমেন্টের প্রফেসর এবং চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন। স্যার, আমরা আপনার কাছে এই আমাদের আজকের যে ইস্যু, ইন্টারসেক্টরাল কোলাবোরেশন ফর হেলথ প্রমোটিং এনভায়রনমেন্ট, এই জায়গা থেকে আপনি সরাসরি পাবলিক হেলথের সঙ্গে কাজ করছেন, এবং আমরা যে জনস্বাস্থ্য বিষয়গুলো বলছি, এটা নিয়ে আপনার যে অভিজ্ঞতা, এটা আমাদেরকে সম্পূর্ণ কিছু নতুন তথ্য দিতে পারে, নতুন মাত্রা দিতে পারে আপনার মূল্যবান মতামত। স্যার, আপনার মূল্যবান মতামত আশা করছি এই বিষয় ভিত্তিক। ধন্যবাদ। আমাকে কি শোনা যাচ্ছে ঠিক মতো? জি স্যার, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। ওকে, ওকে।
আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়োজনের এই সেশনের সম্মানিত সভাপতি মানে সেশন চেয়ার, বাংলাদেশের জনস্বাস্থ্য উন্নয়ন এবং শিক্ষার একজন অন্যতম পথিকৃৎ, গবেষক এবং শিক্ষাবিদ, আমার অত্যন্ত প্রিয় প্রফেসর ডক্টর লিয়াকত আলী স্যার, আমার সহ আলোচকবৃন্দ যারা অত্যন্ত গবেষণালব্ধ প্রেজেন্টেশন করেছেন, এবং এখানে উপস্থিত অন্যান্য গবেষকবৃন্দ, স্বাস্থ্যকর্মী, উন্নয়ন কর্মী, এবং আমাকে যারা শুনছেন তাদের প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আমার খুব ছোট্ট সংক্ষিপ্ত বক্তব্যের শুরুতেই ডাব্লিউবিবি ট্রাস্টকে আমার কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাতে চাই। অভিনন্দন জানাতে চাই এই কারণে যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে এবং অত্যন্ত আই শুড সে ইট ইজ এ ভেরি টাইমলি ইনিশিয়েটিভ, একটি সময় উপযোগী একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনারা এই কনফারেন্সের আয়োজন করেছেন এবং এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমাকে উপস্থিত থাকবার সুযোগ করে দিয়েছেন। সে কারণে আপনাদেরকে ধন্যবাদ। প্রিয় সুধী মণ্ডলী, আপনারা এখানে যারা আছেন, আমি নিশ্চিত যে আমরা প্রত্যেকেই জানি যে হেলথ প্রমোশনের বাংলা আভিধানিক অর্থ হচ্ছে স্বাস্থ্য উন্নয়ন বা স্বাস্থ্য সচেতনতা এবং সক্ষমতা বৃদ্ধি। এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে মানুষ নিজের স্বাস্থ্য এবং জীবনযাত্রার মান এবং স্বাস্থ্যের যে নিয়ামক, যে নীতি নির্ণায়ক যেগুলো, সেগুলোর উপর মানুষ তার নিয়ন্ত্রণ বৃদ্ধি করে এবং তার মাধ্যমে মানুষ তার নিজের স্বাস্থ্যের উন্নতি করে। এবং এর মূল লক্ষ্য হচ্ছে ভালো স্বাস্থ্যাভ্যাস, সচেতনতা বৃদ্ধি, তৈরি এবং রোগ প্রতিরোধ ব্যবস্থা জোরদার করা। সুতরাং আজকের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আমরা স্বাস্থ্য উন্নয়নের কথা ভাবি। সুতরাং ডাব্লিউবিবি ট্রাস্টকে আবারও অভিনন্দন, ধন্যবাদ। আমাদের বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে স্বাস্থ্য উন্নয়নের চ্যালেঞ্জ কিন্তু কমপ্লেক্স এবং এটি একটি বহুমাত্রিক চ্যালেঞ্জ আমরা প্রতিদিন মোকাবেলা করছি। একদিকে আমরা অসংক্রামক রোগ যেমন ডায়াবেটিস, হৃদরোগ, ক্যান্সার এগুলো যেরকম দ্রুত বাড়ছে, অন্যদিকে কিন্তু আমাদের অপুষ্টি, মানসিক স্বাস্থ্য এবং পরিবেশ দূষণ এবং লাইফস্টাইল রিলেটেড নানান ধরনের স্বাস্থ্য ঝুঁকি আমাদের উন্নয়ন অগ্রযাত্রাকে কিন্তু প্রতিনিয়ত বাধাগ্রস্ত করছে। আমরা এইসব বার্ডেন আসলে নেয়ার মতো সক্ষমতা আমাদের নেই। এই আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা, এত হেলথ বার্ডেন নেওয়ার মতো সক্ষমতা আমাদের নেই। কারণ অসংক্রামক রোগে সারা পৃথিবীতে যত মৃত্যু হয়, আপনারা জানেন যে তার মোর দেন 71 থেকে 74% মৃত্যু কিন্তু এই অসংক্রামক রোগে এনসিডিতে হয়। এবং যেসব রোগ হয় এর প্রায় 80% হচ্ছে প্রিম্যাচিওর ডেথ। মানে আমরা চাইলে দিস ডেথ ক্যান বি প্রিভেন্টেড টু সাম এক্সটেন্ট। তো এই যে এখানেই কিন্তু যারা জনস্বাস্থ্য নিয়ে কাজ করে তাদের ইন্সপিরেশনের বিষয় যে আমরা চাইলেই অবধারিত মৃত্যুকেও আমরা বিলম্বিত করতে পারি আমরা টু সাম এক্সটেন্ট। সুতরাং এবং এই যে মৃত্যুর কথা বললাম তারও কিন্তু মোর দেন 78% মৃত্যু হয় হচ্ছে আমাদের মতো উন্নয়নশীল দেশে। তো
তো সুতরাং এই যে স্বাস্থ্য ঝুঁকি, আমরা বাংলাদেশ কিন্তু এর মধ্যেই পড়ি। তো এই এই বার্ডেন আমাদের নেয়ার সক্ষমতা নাই। তো সুতরাং আমাদেরকে যেটা প্রয়োজন, এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি আমাদের লাইফস্টাইল পরিবর্তন খুব গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যের সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক অংশগ্রহণ which is very very important। এবং যার জন্য আজকের যে বিষয়, ইন্টারসেক্টরাল কোলাবোরেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন্টারসেক্টরাল কোলাবোরেশন এবং ট্রান্সডিসিপ্লিনারি রিসার্চ জনস্বাস্থ্যে খুব গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যকর জীবনযাপন গড়ে তোলা এবং স্বাস্থ্য শিক্ষা এবং সচেতনতা বৃদ্ধি, কমিউনিটি এম্পাওয়ারমেন্ট, নীতি নির্ধারণে জনস্বাস্থ্যের অগ্রাধিকার নিশ্চিত করা, এইসব কিছু মিলেই কিন্তু একটি কার্যকর স্বাস্থ্য উন্নয়ন কৌশল গড়ে ওঠা সম্ভব। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই WBB ট্রাস্টকে, যারা দীর্ঘদিন ধরে সমাজভিত্তিক স্বাস্থ্য উন্নয়ন, জনসচেতনতা এবং মানবিক মূল্যবোধকে সামনে রেখে তারা কাজ করে যাচ্ছে। আমি আশা করব তাদের এই কাজের পরিধি আরো বিস্তৃত হবে। এটি যেন শুধু আমরা টেবিল টক বা সেমিনার ওয়েবিনারে সীমাবদ্ধ না রাখি। এটি এটি যাদের জন্য খুব বেশি জরুরি, সেটি হচ্ছে আমাদের মানে আমাদের ইনক্লুসিভনেস, সোসাইটি ইনক্লুসিভনেস খুব গুরুত্বপূর্ণ। এবং আমরা যেহেতু হেলথ প্রমোশন নিয়ে কথা ভাবছি, সুতরাং বিভিন্ন স্কুল কলেজে আমার মনে হয় এইসব সেমিনার করা যেতে পারে, যারা আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবে। এবং সেখানে কিন্তু আপনারা চাইলে আমরা আপনাদের সঙ্গে থাকতে পারি, সেসব সেমিনারে আমরা কথা বলতে পারি বাচ্চাদের সামনে। সুতরাং এই ধরনের কাজ সামনে হবে এই প্রত্যাশা করছি। এবং আজকে যে সম্মেলন হচ্ছে, এই ধরনের সম্মেলনে কেবল শুধু এটি কিন্তু শুধু জ্ঞান বিনিময়ের ক্ষেত্র নয়, বরং এটি নীতি, গবেষণা ও বাস্তব কর্মসূচির মাধ্যমে মধ্যে একটা সেতুবন্ধন তৈরিরও একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। সুতরাং আমি আজকের প্রেজেন্টেশন এবং বক্তব্য শুনছিলাম, আমি যেসব জিনিস বুঝতে পেরেছি যে আমরা যে পাবলিক হেলথে যে রিসার্চ করি বা হেলথে যে রিসার্চ হয়, সেগুলোর বাস্তব মানে প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ। আমরা যেন গবেষণা করি সেটি আমাদের শুধু আমাদের প্রোফাইলকে উন্নত করবার জন্য না, এটির যেন বাস্তব প্রয়োগ হয় সেটির দিকে আমাদের চেষ্টা করতে হবে। এবং যারা পলিসি মেকার আছে তাদের কাছে একটা ডিসেমিনেট করতে হবে। এবং আমাদের মাল্টি সেক্টরাল সহযোগিতা এটা আরো জোরদার করতে হবে, which is very important। এবং অ্যাট দি সেম টাইম আমাদের যে তরুণ প্রজন্ম এবং কমিউনিটি স্বাস্থ্য উন্নয়নের তাদেরকে মূল অংশীদার হিসেবে গড়ে তুলতে হবে। এই তরুণ প্রজন্ম এবং কমিউনিটি এবং তরুণ প্রজন্ম, এই দুটি অনুষঙ্গকে আমাদের স্বাস্থ্য উন্নয়নের মূল অংশীদার হিসেবে এখন থেকেই তৈরি করতে হবে। সুতরাং আমি আশা করি যে এই সম্মেলনের আলোচনা, সুপারিশ এবং অভিজ্ঞতা ভবিষ্যতে বাংলাদেশ স্বাস্থ্য উন্নয়নে, উন্নয়ন নীতিতে এবং মাঠ পর্যায়ের কর্মসূচিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। আবারও WBB ট্রাস্টকে এবং আয়োজক কমিটি এবং সম্মেলনের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের প্রত্যেকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভকামনা জানাচ্ছি। আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ যারা শুনছিলেন। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আসলেই কিছু চমৎকার পয়েন্ট আমাদের তুলে ধরেছেন, এবং নন কমিউনিকেবল ডিজিজের কারণে আমরা আসলে কি ধরনের ঝুঁকির মুখে এই মুহূর্তে আছি, সেই বিষয়গুলো আপনি আরো সুন্দর করে আমাদের সামনে তুলে ধরেছেন তথ্যবহুল ভাবে।
এবং আপনি সর্বশেষ যেটা আমাদেরকে জানিয়েছেন যে স্কুল কলেজে সেমিনারের যে বিষয়টি, এবং আপনি যেভাবে আমাদেরকে বললেন যে বাচ্চাদের সাথে এই বিষয়গুলোকে তুলে ধরা, আসলে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ একদম অল্প বয়স থেকেই যদি বাচ্চারা এই বিষয়গুলো জেনে বড় হয়, কারণ বাচ্চারা যখন জানবে তারা বাসাতেও এই জিনিসগুলো গিয়ে শেয়ার করবে, তাদের গার্জিয়ানদেরকেও বলবে যে আমরা স্কুল থেকে আজকে এই জিনিসগুলো শিখে আসলাম। এই বিষয়গুলো হলে আসলেই একদম অল্প বয়স থেকে বাচ্চাদেরকে হেলথ প্রমোশন বা স্বাস্থ্য এবং এর প্রিভেনশনের যে বিষয়গুলো আমরা বলছি, এই বিষয়গুলো সম্পর্কে তারা যদি সচেতন হয়ে এবং এই বিষয়ে নলেজ নিয়ে যদি তারা বড় হয়, আসলে এই বিষয়টা তাদেরকে ভবিষ্যতেও গিয়ে উপকৃত করবে, এবং পরবর্তী জীবনে তারা যখন প্র্যাকটিশনার লেভেলে যাবে তখনও দেখা যাবে যে বিভিন্ন ক্ষেত্রে তারা এই জিনিসগুলোকে প্র্যাকটিস করছে, এবং তখন সেটা আসলে আমাদের জন্য অনেক ফলপ্রসূ হবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে এসেছি একদমই আমাদের সেশনের শেষ পর্যায়ে, এবং এই পর্যায়ে আমি অনুরোধ করব আমাদের আজকের সেশন চেয়ার, পথিকৃৎ ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডক্টর লিয়াকত আলী স্যারকে তার মূল্যবান মতামত প্রদানের জন্য। এবং স্যারকে আমি একটু অনুরোধ করব, আমাদের যে আমরা আজকে বারবারই একটা কথা বলছিলাম, হেলথ ইন অল পলিসিস, এই বিষয়টা বাস্তবায়নে আমরা আসলে কি করতে পারি সেই বিষয়টিকে সামনে নিয়ে স্যার যদি একটু আমাদেরকে তার মূল্যবান মতামত গুলো দেন, এবং কিভাবে আমরা ইন্টারসেক্টরাল কোলাবোরেশনটা নিশ্চিত করতে পারি, কি চ্যালেঞ্জ আছে, কি বাধা আছে, এবং সেটাকে নিয়ে সেই বিষয়গুলো থেকে উত্তরণ করে আমাদের ওয়ে ফরওয়ার্ডটা কি হতে পারে, এবং কিভাবে সামনে এগিয়ে গেলে এই ইন্টার সেক্টরাল কোলাবোরেশনটাকে আমরা নিশ্চিত করতে পারি। স্যার, এই বিষয়ে আমরা আপনার মূল্যবান মতামত আশা করব। এবং সেই সঙ্গে স্যার, আপনাকে আমি অনুরোধ জানাবো আজকের সেশন চেয়ার হিসেবে আপনি আজকে যদি আপনার মূল্যবান বক্তব্যের পর আজকের সেশনের সমাপনী ঘোষণা করে দিলেন। লিয়াকত আলী অনেক স্যার। অনেক ধন্যবাদ নাইমা। প্রথমেই আমার কৃতজ্ঞতা ডব্লিউবিবি ট্রাস্টের কাছে এবং সাইফুদ্দিন ভাইয়ের কাছে যে এই ধরনের একটি চমৎকার আয়োজন তিনি করেছেন, এবং অত্যন্ত চমৎকার বক্তা, প্রবন্ধ উপস্থাপক এবং আলোচকদেরকে একসঙ্গে সমবেত করেছেন। আমি নিশ্চিত যে আমাদের শ্রোতৃবৃন্দ যারা রয়েছেন এবং পার্টিসিপেন্ট তারা অনেক উপকৃত হয়েছে। আপনাদের সবাইকে সালাম এবং শুভ সকাল। আমাদের আজকের যে আলোচনার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আসলে অনেক সময় পাবলিক হেলথের যে জেনারেলাইজ বিষয়গুলো, সেই বিষয়গুলোকে এরকম সেগমেন্টেড ওয়েতে আমরা অনেক সময় ভাবতে পারি না, এবং সেগমেন্টেড ওয়ের মধ্যে যেমন কমিউনিটি এনগেজমেন্ট আর ইন্টারসেক্টরাল কোলাবোরেশন, এই দুটোকে প্রায় অনেক সময় গুলিয়েও ফেলি। তো আমার মনে হয় যে একাডেমিশিয়ান হিসেবে প্রফেসর আনোয়ার সাহেব যে সমস্যাগুলোর কথা বলেছেন অত্যন্ত চমৎকারভাবে, যে এটা একটা আমাদের যে ডুয়াল প্রবলেম শুধু না, আমাদের মাল্টিপল প্রবলেম। আমরা এতদিন পর্যন্ত যেভাবে এনসিডি সিডি কে আলাদাভাবে দেখতে শিখেছি, কোভিড এসে দেখিয়ে দিয়েছে যে এগুলো কিন্তু এখন আসলে সিডি এনসিডি এত ইন্টারেক্টিভ যে যারা ডায়াবেটিস ছিল, যারা কার্ডিওভাস্কুলার ডিজিজ ছিল, তারাই কিন্তু কোভিডে বেশি করে মৃত্যুবরণ করেছেন। এবং এখন দেখা যাচ্ছে যে টিউবারকুলোসিস কিংবা ম্যালেরিয়া, এগুলোর সঙ্গেও কিন্তু প্রত্যেকটার সঙ্গে কার্ডিওভাস্কুলার প্রবলেমস এবং যেগুলো ডায়াবেটিসের প্রবলেম, এগুলো ওতপ্রোত জড়িত রয়েছে এনসিডি গুলো। তো সেই জন্য আসলে এই যে মাল্টি সেক্টরাল ইস্যুগুলো আমাদের যখন আসছে, যে এই প্রবন্ধকাররা মানে আমাদের মিসেস চমৎকারভাবে মিসেস জেব্রা বৈশ্বিক পটভূমিতে এবং শাহরিয়ার সাহেব, মুজাহিদ সাহেব আলোচনার মধ্যে, আমাদের আরিফুর রহমান সাহেব এবং প্রফেসর আনোয়ার সবাই অত্যন্ত চমৎকারভাবে কিন্তু বিষয়গুলোতে আলোকপাত করেছেন। আমি বিশেষভাবে আজকে ডব্লিউবিবি ট্রাস্টকে ধন্যবাদ জানাচ্ছি। এটি আমার খুব প্রাণের প্রতিষ্ঠান, আমরা অনেক দিন ধরে কার্যক্রমের সঙ্গে জড়িত, এবং আমি খুব প্রিয় আমার প্রতিষ্ঠান, এবং তার সহকর্মীরা আমার অত্যন্ত প্রিয়, নেতৃত্ব ছাড়াও। তারা যে এই যে আয়োজনটি করেছেন, সেই আয়োজনটি এত সময়োপযোগী, সেই জন্য বিশেষভাবে ধন্যবাদ। কারণ কয়েকদিন পরে আমরা আশা করছি যে একটি রাজনৈতিক সরকার আসবে। তো আমার আজকের যে আলোচনার মূল ফোকাসটি হবে যে এই রাজনৈতিক সরকারের কাছে কি কি বিষয় অত্যন্ত মানে বলতে গেলে তাদের 100 দিনের মধ্যে করা সম্ভব, কিংবা তাদের ইমিডিয়েট প্রায়োরিটি কি, এই বিষয়টি বেশ কিছু বিষয় সম্পর্কে আমি আলোকপাত করছি। এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে আপনারা সবাই মানে পাবলিক হেলথ অ্যাক্টিভিস্ট ধরে নিতে হবে। হ্যাঁ, যেমন কেউ প্রত্যক্ষ কেউ পরোক্ষভাবে কিন্তু আপনারা প্রভাবিত করতে পারেন সামনে কি হবে। তো এই সময়ে আমাদের কয়েকটি বিষয়, একটি বিষয় হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমাদের একটা হেলথ সেক্টর রিফর্ম কমিশন হয়েছিল,
এবং সেই কমিশনে আমিও ছিলাম। আমরা সেই কমিশনের রিপোর্টটি জমা দিয়েছি এবং সরকার কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টা থেকে করা হয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়, এবং এটি গৃহীত হয়েছে। সেই গ্রহণের আলোকে কিন্তু কতগুলো কাজ আসলে এই পরবর্তী গভর্নমেন্টের যারা আসতে পারে পজিশনে অপোজিশনে, আমরা শুধুমাত্র ডাক্তার ফ্রন্টকে না, মেইন স্ট্রিম পলিটিশিয়ান লিডারদের সঙ্গে কিন্তু আমরা খুব এক্সটেন্সিভ ডিসকাশন করেছি। তার কিছু কিছু প্রতিফলনও আমরা তাদের ম্যানিফেস্টোতে পেয়েছি। প্রায় সবাই বাজেট বৃদ্ধি করতে চেয়েছে, কেউ বাস্তবভাবে, কেউ একটু অবাস্তবভাবে, কিন্তু চেয়েছে। সবাই কিন্তু খুবই পরিষ্কারভাবেই স্বাস্থ্যকর্মী নিয়োগের কথা বলেছে। দেখুন, এখানে চিকিৎসক নিয়োগ না, আমরা কিন্তু 1 লক্ষ স্বাস্থ্যকর্মী মানে আসলে পেরিফেরালি। তার সাথে আরো বিষয় রয়েছে যেগুলো প্রতিশ্রুতির মধ্যে তাদের রয়েছে, আমি আর সব ডিটেলে যাচ্ছি না, প্রতিরোধ কথাটা উল্লেখ করেছে। তো এই বিষয়গুলোকে গুরুত্ব দিলে আমরা আসলে পরবর্তীতে একটা বড় কাজ হবে যেটার বাস্তবায়নে, কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্যান্য বিষয় নিয়ে ব্যস্ত থাকায় দেখা গেল যে অন্যান্য কমিশনের রিপোর্টগুলো বাস্তবায়নে তত মনোযোগী হয় না। কিন্তু এর মাঝে দু একটি বিষয় আমি বলি, যেমন প্রাইমারি হেলথ কেয়ারকে একটা সাংবিধানিক অধিকার শুধু না, মানে নীতিগত না, আমাদের একদিন পর্যন্ত হেলথ ছিল অধিকার, কিন্তু সংবিধানের মানে নীতিগত অধিকার থেকে এটাকে আইনগত অধিকারে পরিণত করার জন্য একটা অর্ডিন্যান্স কিন্তু ড্রাফট হয়ে আমরা হেলথ ইউজিসি ফোরাম থেকে ড্রাফট করে অলরেডি অনেক দূর অগ্রসর হয়ে আছে। নেক্সট যে গভর্নমেন্ট আসবে, যেটা যেহেতু অর্ডিন্যান্স আমরা করে উঠতে পারলাম না, কিন্তু নেক্সট গভর্নমেন্টের প্রথম কাজ হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ারকে আমাদের একটা অর্ডিন্যান্সটাকে অ্যাক্টে পরিণত করা। প্রথম পার্লামেন্টে আমাদের ট্রাই করতে হবে, কারণ প্রাইমারি হেলথ কেয়ার অ্যাক্ট হলে কিন্তু আপনাদের যেসব পয়েন্ট বলছেন তার অনেকগুলো সমাধান হয়ে যায়। কারণ ইউনিয়নকে কেন্দ্র করে আমাদের এই যে স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে যে হেলথ প্রমোশন, কারণ আমরা পরিষ্কারভাবে ওই অ্যাক্টের মধ্যে আছে যে হেলথের প্রিভেনশন, প্রমোশন, রিহ্যাবিলিটেশন এবং লিমিটেড কিউরেটিভ কেয়ার। তার মানে হলো আপনার যা চাচ্ছেন তার কিন্তু একটা বড় অংশ আমরা কিন্তু সেখানে দিতে পারছি। সেকেন্ডলি, আরেকটা বড় চমৎকার বিষয় সেখানে যেটা হয়ে আছে, প্রজ্ঞাপন স্টেজে চলে এসেছিল অথচ কাজটা কিন্তু হয়ে ওঠেনি। এটা হচ্ছে যে আমাদের যে দেশে আপনারা বারবার বলেন চিকিৎসার স্বাস্থ্য গুলিয়ে ফেলে, আমরা কিন্তু একটা কাজ করতে পেরেছি অনেক দূরে। আমি নিজেও ব্যক্তিগতভাবে আমরা চেষ্টা করেছি এই সময়গুলো এগিয়ে নিতে। প্রজ্ঞাপন স্টেজে এসে আছে, সেটা হলো আমাদের যে বর্তমান যে ডিজি মানে হেলথের যে ডিরেক্টরেটের ব্যবস্থাগুলো যেটা হয়েছে, স্বাস্থ্য, স্বাস্থ্য শিক্ষা, স্বাস্থ্য সেবা, তার সঙ্গে পরিবার পরিকল্পনা, নার্স, এই যে প্রফেশন ভিত্তিক ডিজি অত্যন্ত অবৈজ্ঞানিক, সেটা থেকে কিন্তু 3টা ডিজিতে রূপান্তর করা হয়েছে। একটা হলো স্বাস্থ্য সেবার জন্য, আর একটা হলো পাবলিক হেলথ এবং প্রাইমারি হেলথ কেয়ারের জন্য। এটা কিন্তু প্রজ্ঞাপন স্টেজে এসে আছে। প্রজ্ঞাপনটা আটকে গেল, কারণ আমি আর ইন্টারনাল স্টোরি বলছি না, আটকে আছে। কিন্তু এটা কিন্তু পরের গভর্নমেন্টের একটা প্রধান বিষয় হতে পারে যে পাবলিক হেলথ অ্যান্ড প্রাইমারি হেলথ কেয়ার, স্বাস্থ্য সেবা অ্যান্ড স্বাস্থ্য শিক্ষা ও গবেষণা। তো পাবলিক হেলথ অ্যান্ড প্রাইমারি হেলথ কেয়ার হলেই কিন্তু প্রাইমারি হেলথ কেয়ারের আন্ডারে কিন্তু আপনার ওই যে গ্রাম পর্যন্ত যে প্রাইমারি হেলথ কেয়ারটা একীভূত, সেইখানে আপনার এই ধরনের ফ্র্যাগমেন্টেড সিস্টেমের বদলে এইটা কিন্তু একটা বড় বিষয়, এবং বাজেটের একটা বড় অংশ পাবলিক হেলথ প্রাইমারি হেলথ কেয়ারকে দেওয়া, এটা হচ্ছে আরেকটা বিষয়। এই কাজটা কিন্তু হয়ে আছে। আমাদের যেটা আজকের আলোচ্য বিষয়, সেখানে একটা বড় কাজ হয়ে আছে, সেটা হলো আমি মিস্টার শাহরিয়ারের আলোচনার সূত্র ধরে বলবো যে এটা একটা খুব বড় কাজ হয়েছে, এনসিডির ক্ষেত্রে একটা সমন্বিত। কিন্তু এর চাইতে বৃহত্তর কাজ হয়েছে, সেটা হলো যে আসলে হেলথ যেটা কেয়ার ফাইন্যান্সিং স্ট্র্যাটেজি ছিল আমাদের 12 থেকে 30, সেইটার আপডেটেড হয়েছে এই জাস্ট গত বছর। এখন পর্যন্ত এটা কিন্তু পাবলিকলি ডিসেমিনেটেড হয় না, কিন্তু সরকারের গৃহীত হয়েছে। এটা এক্সটেন্সিভ কাজ করা হয়েছে 1.5-2 বছর, আমিও ছিলাম। কিন্তু কনসালটেন্ট ছিলেন কিন্তু থাইল্যান্ডেরই। সেখান থেকে থাইল্যান্ডের মডেল এক্সটেন্সিভ আলোচনা করা হয়েছে। সেখান থেকে মানে শ্রীলঙ্কা ভিজিট করে আলোচনা করা হয়েছে, ইন্ডিয়া আলোচনা করা হয়েছে, পার্শ্ববর্তী অনেক দেশে আলোচনা আছে। তো সেইখানে কিন্তু হেলথ কেয়ার ফাইন্যান্সিং স্ট্র্যাটেজিতে এই যে থাই ফাউন্ডেশন থেকে শুরু করে বিভিন্ন মডেল আলাপ করে একটা চমৎকার আলোচনার মাধ্যমে কিন্তু একটা স্ট্র্যাটেজি ফাইনাল রূপে আছে এখন। এবং সেখানে কিন্তু প্রাইমারি হেলথ কেয়ার, প্রিভেন্টিভ হেলথ কেয়ার, প্রমোশনাল হেলথ কেয়ার, এখানেই কিন্তু বাজেটের সিংহভাগ আগের স্ট্র্যাটেজি থেকে একদম আলাদা করা হয়েছে যে কিভাবে এটাকে ফাইন্যান্স করা হবে। এবং সেখানে ইনোভেশন ফান্ডিং এর যেটা ইনোভেটিভ বললেন সেটাও রয়েছে। এইখান থেকে আরেকটা বড় কাজ হয়েছে, এই
এইটার সাথে যেহেতু আমরা জানি যে বাংলাদেশ খুব পিছিয়ে আছে, 54-এ আছি আমরা, যেখানে আহ, এখনো পর্যন্ত ইউএসসি যে ইন্ডেক্সে অত্যন্ত পিছনে রয়েছে, 51-এ রয়েছে টু সে এক্স্যাক্টলি। এখন এই জন্য খুবই তড়িঘড়ি হয়েছে যে আমরা তো মানে সারা বিশ্বে খুবই একটা অপমানজনক অবস্থায় আছি আমাদের এসডিজি বাস্তবায়নে। তাই একটা ইউএসসি রোড ম্যাপ তৈরি হয়েছে এবং সেটাও কিন্তু ফাইনাল স্টেজে। এবং ইউএসসি রোড ম্যাপ বাস্তবায়নের জন্য একটা ইন্টারসেক্টরাল কমিটি হয়েছে, কারণ সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেটা আজকের আলোচনা। ইন্টারসেক্টরাল কমিটিতে মানে টেকনিক্যাল কমিটি ছাড়া একটা ওভারসাইট কমিটি হয়েছে। আমি সেই কমিটির আছি বলে আমি সব জানি। আমরা সেই ইন্টারসেক্টরাল কমিটিতে ইন্টারসেক্টরাল মন্ত্রণালয়গুলো মিলে কিন্তু একটা খুবই পাওয়ারফুল কমিটি হয়েছে। কিন্তু এইটাও যদি বাস্তবায়িত হয়, আপনাদের সবার যদি অ্যাক্টিভিজম থাকে, তাহলে এই ইন্টারসেক্টরাল কমিটি কিন্তু ইউনিভার্সাল হেলথ কাভারের জন্য দায়ী, যে ওভারসাইট করে। এবং আমাদের এই জায়গাতেও কিন্তু যেটা হচ্ছে যে একটা আইন লাগবে, কারণ আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে হেলথ মিনিস্ট্রির নেতৃত্বে অন্য মিনিস্ট্রি আসলে কাজ করে না। তাহলে উপজেলা তো এরকম কমিটি রয়েছে, উপজেলা নির্বাহী অফিসারের সাথে কাজ হয় না। আমাদের অনেক কমিটি রয়েছে, কাজ হয় না। তাহলে কি কাজ লাগবে? সেটা হলো সুপ্রা মিনিস্ট্রিয়াল, অর্থাৎ সেই যে প্রাইম মিনিস্টারের কথা আপনারা বললেন, এই ধরনের ঊর্ধ্বতন জায়গা থেকে একটা কমিটি তৈরি করতে হবে, যে কমিটিটা সবার উপরে কমেন্ট করতে পারবে, আদেশ করতে পারবে। আমাদের হেলথ সেক্টর রিফর্ম কমিশনে রয়েছে একটা পার্মানেন্ট হেলথ কমিশন, যে কমিশনটা হবে একদম চিফ অফ দ্য মানে গভর্নমেন্টের আন্ডারে। এটা মিনিস্ট্রি আন্ডারে করে হবে না, কারণ আমাদের কোভিড এর সময় কিন্তু মিনিস্টারকে হেড করে একটা কমিটি হয়েছিল, ইন্টার মিনিস্ট্রিয়াল কমিটি, মানে একটা ইন্টারসেক্টরাল কমিটি। কিন্তু দেখা গেল যে উনি এক ধরনের কথা বলে, জনপ্রশাসন ছুটি দিয়ে দেয় ঈদের সময়, হ্যাঁ, লিভ দিয়ে দেয়, ও কারো পাত্তা দেয়নি। আমরা এই নিয়ে বহু কথা বলেছি, এখন আর আসছি না। কিন্তু কাজের কথাটা হচ্ছে যে ইউএসসি রোড ম্যাপের ওই ইন্টারসেক্টরাল কমিটি থেকে আমরা কিন্তু প্রস্তাব করছি যে আসলে একটা পার্মানেন্ট স্ট্রাকচার দরকার। তো আপনাদের এই এই জায়গাগুলোতে, অনেক জায়গাগুলোতে কিন্তু অনেক কাজ হয়ে আছে। এই যে প্রজ্ঞাপন স্টেজে আছে পাবলিক হেলথ অ্যান্ড প্রাইমারি হেলথ কেয়ার মানে একটা ডিরেক্টরেট তৈরি, তার যাতে ডিজি থাকবে, যার ডিজির আন্ডারে প্রাইমারি হেলথ কেয়ার ডিজি থাকবে, পাবলিক হেলথের ডিফারেন্ট আসপেক্টের জন্য ডিরেক্টর থাকবে, ফ্যামিলি হেলথ প্ল্যানিং ইত্যাদি এই ধরনের না, নার্সিং এর ধরনের না, সবার সমন্বিত রূপ থাকবে। এমনকি সেখানে মানসিক স্বাস্থ্যের একটা উইং থাকবে। তাহলে এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে আপনারা যদি অ্যাক্টিভিজমে থাকেন এবং আপনাদের এই যে অন্যান্য কার্যক্রম, যেগুলো অ্যাওয়ারনেস এর কার্যক্রম, হ্যাঁ, যেগুলো আমাদের বক্তারা বললেন, যে প্রফেসর আনোয়ার যেমন বললেন যে প্রায় স্কুল হেলথের কর্মসূচি, কেউ যেমন বললেন বোধহয় আরিফুর রহমান সাহেব যে খেলাধুলার কথা, আমাদের যে ডেবরা ভাবি অনেকগুলো এক্সাম্পল বললেন। আমরা চাই, এবং মুজাহিদ সাহেব যেটা বললেন, আমাদের ভাষার মধ্য দিয়ে সেটা ডিসেমিনেট করা, সেই পার্টগুলো জরুরি। কিন্তু আমাদের লড়াইটা হতে হবে স্ট্রাকচারাল চেঞ্জ, কারণ আলটিমেটলি যদি আমরা ফ্যাসিলিটেটর হতে পারি, আমরা প্রেসার গ্রুপ হতে পারি, কিন্তু আসলে সাস্টেইনেবল চেঞ্জ হতে গেলে সরকারের স্ট্রাকচারের মধ্যে চেঞ্জটা আনতে হবে, আইনগত বাধ্যবাধকতার মধ্যে আনতে হবে। সেই জন্য প্রাইমারি হেলথ কেয়ার অর্ডিন্যান্সটার ব্যাপারে আপনাদের সবার অ্যাক্টিভিজম দরকার রয়েছে। এবং সামনে বাজেটের যে বৃদ্ধি হবে, বাজেট শুধু বৃদ্ধি করলে হবে না, সক্ষমতা বৃদ্ধি করতে হবে, কিন্তু সেই সাথে বাজেটের হেড ওই যে মেগা প্রকল্পে যেন না যায়, এটা যেন প্রাইমারি হেলথ কেয়ারে, প্রিভেন্টিভ হেলথ কেয়ারে, প্রমোশনাল হেলথ কেয়ারে যায়। এগুলো বহু বহু কাজ রয়েছে। আমি আশা করব আজকের যে সারাদিনের কর্মসূচি এবং বিশেষ করে এতক্ষণ যে আলোচনাগুলো হলো, এখান থেকে একটা বিষয় আসবে যে আমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে। আসলে ডেমোক্রেসি শুধু সরকারের বিষয় না, যদি আমাদের ডেমোক্রেটিক ট্রানজিশন হয়, প্রত্যেকটা নাগরিকের বিষয়। প্রত্যেকটা নাগরিকই কিন্তু একটা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করতে পারে। আর ডাব্লিউবিবি ট্রাস্ট এবং অন্যান্য সংস্থা, ইপসার কথা শুনলেন, প্রজ্ঞা, হ্যাঁ, এই ধরনের বহু সংগঠন রয়েছে যারা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করে এই যে কাজগুলো হয়ে আছে। হেলথ সেক্টর রিফর্ম কমিশনের এক রিপোর্ট গুলো যদি খালি সাজেশন গুলো দেখেন, তাহলে দেখবেন আপনাদের প্রমোশনের কথা কতবার বলা আছে, হ্যাঁ, এবং প্রিভেনশনের কথা বলা আছে। এটা সব পাবলিক হেলথ ওরিয়েন্টেড, আমাদের সেই রিপোর্টটার মধ্যেই পাবলিক হেলথ ওরিয়েন্টেড করা আছে। তো আমাদের এই কাজগুলোকে যদি এগিয়ে নিতে চান, তাহলে আমরা সমন্বিতভাবে একসঙ্গে কাজ করব। আমরা আশা করি আজকের এই আলোচনা এবং আজকের সেমিনার অত্যন্ত ফলপ্রসূ হবে। এই রিকমেন্ডেশন গুলো যেটা মুজাহিদ সাহেব বললেন, সরকারের কাছে যেতে হবে এবং বিভিন্ন ফ্রন্টে যেতে হবে, পাবলিসিটিতে যেতে হবে। আমি আশা করব যে আমাদের আজকে সবাই নতুন করে, নতুন উদ্যমে এই কাজগুলো আবার করবেন। আমি আবারও
আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আজকের উপস্থাপকদের ধন্যবাদ জানাচ্ছি এবং আলোচকদের ধন্যবাদ জানাচ্ছি, অতিথিবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি যে এই ধরনের একটি ফোরামে আপনারা অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করেছেন এবং উদ্দীপ্ত করেছেন সবাইকে। আমি এই বলে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান মতামতের জন্য, এবং আজকে আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ লিয়াকত আলী স্যারের এই বক্তব্যের সাথেই আমাদের কনফারেন্স অন হেলথ প্রমোশন 2026 এর প্রথম অর্থাৎ উদ্বোধনী প্ল্যানারি সেশনের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।